প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। এইচএসসি পরীক্ষাতে ইংরেজি যাতে তোমাদের একটা দারুণ এক্সাম হয়, সেই লক্ষ্যেই এই ধারাবাহিক প্রচেষ্টা। সো আরেকটি বিষয় সম্পর্কে তোমাদেরকে জানাই, যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য যারা স্পেশালি তোমরা বি ইউনিটের, এবং এটা এমনভাবে কোর্স সাজানো হয়েছে বেসিক্যালি সকল ইউনিটেরই কাভার করা হবে, ঠিক আছে? সো যাদেরকে আসলে কি বলবো, বাদ দাও, মোটিভেশনের কিছু দরকার নেই। আজকে আমরা আলোচনা করব গভর্নমেন্ট বেগম বদরুন্নেসা গার্লস কলেজের ইংরেজি ফার্স্ট পেপার, ঠিক আছে? কলেজের নাম হয়তো অনেকের কাছেই অপরিচিত মনে হতে পারে, তবে দারুণ প্রশ্ন হয়েছে, মোটামুটি বেশ বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। সো আমরা দেখে আসি আমাদের প্রথম রিডিং, যেটা 60 মার্কসের। এই রিডিং কনসেপ্ট নিয়ে আসলে কি হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, খেয়াল করো, বলা হচ্ছে হোয়েন অ্যাডোলেসেন্ট গার্লস আর পুলড আউট অফ স্কুল, যখন স্কুল থেকে ঝরে পড়তেছে, ড্রপ আউট হচ্ছে, পুলড আউট হচ্ছে, ঠিক আছে? তাহলে স্কুল থেকে যখন ঝরে পড়ছে, কনসেপ্টটা বুঝো, তখন কেন ঝরে পড়তেছে, তোমার পেছনের কারণ কি কি? বিয়ের কারণে হতে পারে, অথবা কাজের জন্য হতে পারে, আর দে অফেন লস দেয়ার মোবিলিটি, তখন তারা তাদের স্বাধীনতা হারাচ্ছে। মোবিলিটি, বুঝতে পারছো? তাদের যে স্বাধীনতা, ঠিক আছে, মেয়েরা ওই স্বাধীনতাটা হারাই ফেলতেছে। তার মানে ক্যারিয়ারটা ঠিকঠাক করো, বুঝছো? না হলে এই পুরুষ শাসিত সমাজে বিয়ে তো করেই ফেলতে হবে, বিপদে পড়ে যাবে। দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস হারাচ্ছে, বন্ধু হারাই ফেলতেছে। সামাজিক স্ট্যাটাস বলতে কি বুঝাইছে? ধরো বিয়ের পরে অ্যাজ ইউজুয়ালি তার বাবার পরিচয় আর থাকতেছে না, নামের সাথেও হাজবেন্ডের নামের পদবি যোগ করে দেওয়া হচ্ছে, সোশ্যাল স্ট্যাটাস হারাই ফেলতেছে। আর বাংলাদেশি সোশিও ইকোনমিক পার্সপেক্টিভে বিয়ের পরে একটা মেয়ের আবার বন্ধু আছে, তো জীবন শেষ, একদম বিপদ। দ্য ল্যাক অফ মোবিলিটি, এই মোবিলিটির অভাবে, ঠিক আছে, অ্যামাং অ্যাডোলেসেন্ট গার্লস অলসো কার্টেল, কার্টেল মানে আসলে পর্দা, মানে এই যে এখানে একটা পর্দা রয়েছে, না না, এই পর্দা না, তোমার জীবন ধরো এই পর্যন্ত উড়বে, কিন্তু তোমাকে তুমি এখানে আছো, এখানেই একটা পর্দা টেনে দিবে, অর্থাৎ তোমার পথকে রোধ করবে। তোমার কিসের পথ? তোমার অর্থনৈতিক, তোমার নন ফর্মাল এডুকেশন বলতে আমরা কি বুঝি, বুঝছো? সঙ্গে সহজভাবে বলি, ধরো তুমি অনার্স পড়তেছো, এটা ফর্মাল এডুকেশন। অনার্সের পরে মাস্টার্সটা, অনার্স পড়তে পড়তে যদি তোমার অবস্থা বিয়ে হয়ে গেল সাপোজ, যদিও সেটা অ্যাডোলেসেন্টের মধ্যে পড়ে না, তাহলে মাস্টার্স করার রেশিও খুব কম, বা করেও খুব একটা লাভ হয় না আসলে। ওইটা হচ্ছে নন ফর্মাল। ধরো তোমার কলেজ লাইফে বিয়ে হয়ে গেছে, বা স্কুল লাইফে অ্যাডোলেসেন্টস অবস্থায় কারোর বিয়ে হয়ে গেছে, এরপরে যখন হয়তো সেলাই শিখবে, গ্রাফিক্স শিখবে, কম্পিউটার শিখবে, এইগুলো নন ফর্মাল, এইসব সুযোগও বাতিল হয়ে যায়। এবং এছাড়াও দে ল্যাক ইনফরমেশন অ্যাবাউট হেলথ ইস্যুস, স্বাস্থ্য সম্পর্কেও তাদের জানার পরিমাণ কম থাকে। অ্যাকর্ডিং টু আই স্টাডি, গবেষণা অনুসারে অনলি অ্যাবাউট 3 in 5 অ্যাডোলেসেন্টস হ্যাভ ইভেন হিয়ার্ড অফ এইচআইভি, প্রতি 5 জনের মাত্র 3 জন মেয়ে শুনেছে এইচআইভি সম্পর্কে, অর্থাৎ বাকি 2 জন তারা জানেই না এইচআইভি কি। ইট ইজ অলসো রিপোর্টেড দ্যাট মোর দ্যান 50% অফ অ্যাডোলেসেন্ট গার্লস আর আন্ডার নারিশড, তার মানে মেয়েদের অবস্থা খুবই খারাপ, কিশোরী মেয়েদের মানে একেবারেই অপুষ্টি, অ্যান্ড সাফার ফ্রম অ্যানিমিয়া, তে ভুগছে। আচ্ছা, এই রিলেটেড কোনো প্রশ্ন আমরা পাই কিনা? মোবিলিটি বলতে কি বুঝি আমরা? মুভমেন্টকে বুঝি, ওই মুভমেন্ট, ওই স্বাধীনতাকে রোধ করে দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, আর বাকি কনসেপ্টগুলো, দ্য ক্লোজেস্ট মিনিং অফ স্টাডি বললো অ্যাকর্ডিং টু দ্য স্টাডি, স্টাডি মতে, আসলে স্টাডি বলতে আমরা রিপোর্টিংকে বুঝি, ওই রিপোর্ট মতে। এবং অ্যানিমিয়া কি আসলে সেটা নিয়ে আমরা দেখলাম। অ্যানিমিয়া কি? ব্লাড প্রেশার, শর্টেজ অফ ব্লাড, রক্ত স্বল্পতা, শর্টেজ অফ ব্লাড, রক্ত স্বল্পতাকে অ্যানিমিয়া বলা হয়। আচ্ছা, আমরা যতটুকু পড়েছি তার মধ্যে থেকে এই 3টা এমসিকিউ আমরা কমন পেয়েছি। দেখি পরের অংশ পড়ি। অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি রেট ইজ বলছে ইনক্রিজড ফ্রম 20.3% in 1993 to 24.4% in 2007, অর্থাৎ অ্যাডোলেসেন্টসের যে গর্ভধারণের ব্যাপারটা বলছে, ফার্টিলিটি রেটের কথা বলতেছে। মোরওভার এছাড়াও নিওনাটাল, দেখো এইটা একবার মেডিকেল অ্যাডমিশনে এসেছিল। বেবি এর অ্যাডজেক্টিভ কি বুঝছো? বেবি এর অ্যাডজেক্টিভ হচ্ছে নিওনাটাল, এদেরকে আমরা ল্যাটিন অ্যাডজেক্টিভ বলে থাকি নবজাতক। নবজাতকের মৃত্যু ইজ অ্যানাদার কনসার্ন ফর ইয়াঙ্গার মাদার্স, এই যে কিশোরী মায়েদের ক্ষেত্রে আরেকটি উদ্বেগের ব্যাপার হচ্ছে, নিজের তো মৃত্যু ঝুঁকি আছেই, যে বাচ্চা পৃথিবীতে আসতেছে তার মৃত্যু ঝুঁকিও রয়েছে।
While the situation for adolescent boys is somewhat better, আর ছেলেদের অবস্থা একটু ভালো, মেয়েদের তো করুণ পরিণতি দেখলাই, ছেলেদের অবস্থা তুলনামূলক ভালো। কিন্তু তারপরেও ম্যানি এরপরে নাউন উজ্জ্ব আছে, ভার্ব প্লুরাল, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ, ভালনারেবল অরক্ষিত রয়েছে, অ্যান্ড ল্যাক দ্য পাওয়ার টু মেক ডিসিশন অ্যাবাউট দেয়ার ওন লাইফস। এই বয়সে ছেলেদের, আমার যেটা এটা হইতো, মানে আমি যেমন আমার ক্ষেত্রে আমি হচ্ছে টিচার চুজ করতে চাইতাম যে ওনার কাছেই পড়বো, কিন্তু বাপ জোর করে বলতো না এখানেই পড়তে হবে। এটা ভিন্ন ক্ষেত্রে হয়, এখন অ্যাডোলেসেন্সের পরিবর্তন হয়েছে আরও, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিজেই নিতে চাই বয়সের ছেলেমেয়েরা, বাট সেটা তো করতে দেয় না, তখন একটা পরিবারের মধ্যে একটা কনফ্লিক্ট ক্রিয়েট করে। ম্যানি বয়েজ বাক্যের সাবজেক্ট ছিল হু, এখানে রিলেটিভ ক্লজ, হু আর আনএবল টু গো টু স্কুল, যারা স্কুলে যাচ্ছে না, অর আর আনএমপ্লয়েড তারা। এই ম্যানি বয়েজ সাবজেক্ট, এই সাবজেক্টের ভার্ব হচ্ছে রিমেইন, এটা থেকে অ্যাডমিশনে প্রচুর প্রশ্ন আসে। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে, তাহলে মাঝখানের এই হু থেকে এরা কারা, এরাই অ্যাডজেক্টিভ ক্লজ, এসব নিয়ে আমরা আলোচনা করব। রিমেইন আনঅ্যাওয়ার অফ সোশ্যাল অর হেলথ ইস্যুস, তারাও ছেলেরাও এখানে হেলথ ইস্যু সম্পর্কে অসচেতন। দে আর অ্যাট কনসিডারেবল রিস্ক অফ বিং ড্রন ইনটু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, তাদের আরেকটা ঝুঁকি হচ্ছে নিজেদেরকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে ফেলে। দে আর অলসো মোর লাইকলি টু গেট এক্সপোজ টু ড্রাগস, তারা ড্রাগের সাথে, অ্যান্ড অ্যালকোহল কজিং ইরিপেয়ারেবল ড্যামেজ টু দেয়ার হেলথ অ্যান্ড লাইফ। দেখো একটা প্রশ্ন হয়েছে, গেট এক্সপোজ টু বলতে আসলে কি বুঝি আমরা? গেট এক্সপোজ টু কনসেপ্টটা ঠিক এই জায়গাতে আমরা পাচ্ছি। তাহলে এক্সপেরিয়েন্স সামথিং হার্মফুল, কোনো খারাপ কিছুর, বুঝতে পারছো, কোনো খারাপ কিছুর অভিজ্ঞতাকে আমরা গেট এক্সপোজ টু বলতে আমরা এক্সপেরিয়েন্স সামথিং হার্মফুলকে বুঝি। এবং বলেছে নিওনাটাল ইজ ক্লোজলি রিলেটেড নিউবর্ন বেবি, নিওনাটাল বলতে নবজাতককে বোঝানো হয়েছে, একটু আগে আমরা দেখলাম। এই ছিল আমাদের প্রশ্ন ছিল। এবার আমরা প্রশ্নগুলো মস্তিষ্কে গেঁথে নেব। আমরা এখানে খুব সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বললে চাইলেও পারতেছি না, কারণ ক্লাস হয়ে যাবে 3 ঘন্টা। এখন আমরা স্ট্যান্ডার্ড পরীক্ষার উপযোগী নিব, এবং তোমাদের যারা জুনিয়র আছে, ঈদের পরে আমি 27 ব্যাচের কোর্স লঞ্চ করব, এইটা বলবা ইংরেজি কাহাকে বলে, ওই ব্যাচটা আসলে দেখবে। Why are adolescent girls the worst sufferers? তোমাকে বলা হচ্ছে কেন কিশোরী মেয়েরা সব থেকে বেশি ভুক্তভোগী। এই তথ্য আমি কোত্থেকে পেয়েছি? প্যাসেজের প্রথম থেকে পেয়েছি, এইখান থেকে। স্কুল থেকে ঝরে পড়তেছে, বাল্যবিবাহের শিকার হচ্ছে, স্বাধীনতা হারাচ্ছে, বন্ধু হারাচ্ছে, সোশ্যাল স্ট্যাটাস হারাচ্ছে, সব কিছু হারাই ফেলতেছে, সেইগুলোই বলা হচ্ছে। দেখো অ্যাডোলেসেন্ট সাবজেক্ট নেওয়া হয়েছে এখান থেকে, অ্যাডোলেসেন্ট গার্লস এটা সাবজেক্ট, এরপরে ভার্ব নেওয়া হয়েছে, দেখছো, আর বাকি দ্য ওর্স সাফারার্স কমপ্লিমেন্টটা নেওয়া হলো, তারপরে বলছে বিকজ। এইটুকু সাজাইতে পারবে না? অ্যাডোলেসেন্ট গার্লস অফ দ্য ওর্স সাফারার্স, কেন? বিকজ দে অফেন কি করতেছে বলো? ড্রপড আউট ফ্রম স্কুল থেকে ঝরে পড়তেছে। কেন? ফর ম্যারিজ অর ওয়ার্ক, একদম বই থেকে নেওয়া হয়েছে। তুমি কি থিওম্যাটিক কোর্সে না, বই থেকে নেওয়া যায় না, কিন্তু এটা তো আর্টিকেল, নিবন্ধ, তোমাকে আগে বুঝতে হবে কোনটা প্যাসেজ আর কোনটা প্রবন্ধ। অনুচ্ছেদ এবং প্রবন্ধের মধ্যে যোজন যোজন পার্থক্য, আমরা অনেকে জানি না আমাদের বইতে কোনগুলো অনুচ্ছেদ আর কোনগুলো আর্টিকেল, এই সম্পর্কে আমাদের তথ্য নেই। এগুলো খুব দুঃখজনক, খুব দুঃখজনক। তো আমরা দেখলাম অ্যাডোলেসেন্ট গার্লস আর দ্য ওয়ার্স্ট সাফারার্স। কেন? বিকজ দে অফেন কি হচ্ছে, তারা প্রায়ই, দে আর অফেন পুলড আউট বা ড্রপড আউট, ঝরে পড়তেছে। কোথা থেকে? ফ্রম স্কুল থেকে। কি জন্য? বিকজ অফ ওয়ার্ক অর ম্যারিজ। অ্যাজ এ রেজাল্ট, ফলে তারা কি হারাচ্ছে? দে আর লসিং দেয়ার মোবিলিটি, স্বাধীনতা হারাচ্ছে, ফ্রেন্ডস হারাচ্ছে, সোশ্যাল স্ট্যাটাস, কমা দিয়ে লিখবা, এডুকেশনাল অপরচুনিটিস অ্যান্ড নন ফর্মাল অপরচুনিটিস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ হেলথ অ্যাওয়ারনেস সম্পর্কে। Many of them also suffer from undernourished বা malnutrition and anemia. লিখতে পারবে না? দেখো আমি আবার বলতেছি, adolescent girls are the worst sufferers, সব থেকে বেশি ভুক্তভোগী। কেন? বুঝতে পারছো না? বিকজ, কারণ ভুক্তভোগীর পেছনে কারণ কি? বিকজ দে আর অফেন ড্রপড আউট ফ্রম স্কুল থেকে ঝরে পড়তেছে। কেন ঝরে পড়তেছে? বিকজ অফ ম্যারিজ অ্যান্ড ওয়ার্ক, বিয়ে, বাল্যবিবাহ অথবা কাজের জন্য। ফলে কি হচ্ছে? অ্যাজ এ রেজাল্ট, ফলে দে আর লসিং দেয়ার মোবিলিটি,
তাদের স্বাধীনতা হারাচ্ছে, ফ্রেন্ডস হারাচ্ছে, কমা দিয়ে দিয়ে লেখো। অ্যাজ এ রেজাল্ট, ফলে দে আর লসিং দেয়ার মোবিলিটি, কমা, ফ্রেন্ডস, কমা, সোশ্যাল স্ট্যাটাস, এডুকেশনাল অপরচুনিটি অ্যান্ড হেলথ ইস্যুস সম্পর্কে হেলথ রাইটস হারাচ্ছে। বুঝতে পারছো না? Besides, they are suffering from malnutrition, অপুষ্টি অ্যান্ড অ্যানিমিয়া, রক্ত স্বল্পতার মতো জটিল রোগে ভুগতেছে। কি লিখতে পারবে না? সরল কথা। এবার বলতেছে, হোয়াট হ্যাপেন্স টু আ গার্ল হোয়েন লস দ্য মোবিলিটি? একটা মেয়ে যখন তার স্বাধীনতা হারাচ্ছে তখন কি ঘটতেছে? দেখো, সাবজেক্ট নিয়েছি। সাবজেক্ট কি? শি। দেখো এখান থেকে ক্লজ, আগেই সাবঅর্ডিনেট ক্লজ নিয়েছি। হোয়েন শি লসেস মোবিলিটি, এটি সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমি একটা প্রিন্সিপাল ক্লজ লিখবো, এই কমা দিয়ে লিখলাম। তখন তার কি হচ্ছে? তার অর্থনৈতিক সুযোগ সুবিধা, আর ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস বিকাম লিমিটেড হয়ে যাচ্ছে। পারবে না? দেখো, হোয়েন শি লসেস মোবিলিটি, যখন তার স্বাধীনতা হারাচ্ছে তখন সে কি করতেছে? হার ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটি বিকাম ভার্নারেবল, অরক্ষিত হয়ে উঠতেছে, বিকাম লিমিটেড, সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। সে অলসো বিকামস আইসোলেটেড ফ্রম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। আইসোলেটেড তো বুঝোই, করোনাকালীন সময়ে তো এই শব্দ প্রচুর ব্যবহার হয়েছে, আইসোলেটেড। তাহলে আজ থেকে আমরা এই পিডিএফ দিয়ে দেবো, বাসায় কিন্তু খুব ভালোভাবে স্টাডি করবা, প্রচুর, এখনও সময় রয়েছে অনেক, ঠিক আছে? সামনে ঈদের একটা বাধা আসতেছে, তারপরে আমরা 1 মাস রেগুলার, আমরা যদি আরও 2 পার্টে 30 এইসব, শোনো, পরীক্ষার আগে ওই 3 মানে সারা রাত, পরীক্ষার আগের রাত্রে ওইসব ক্লাস করে ওগুলো ভুলে ভরা, ওইসব করে লাভ নাই, বুঝতে পারছো না? ভুল, হ্যাঁ, ওইগুলোর মধ্যে থেকে সরে আসো, প্রস্তুতি নাও, প্রতিদিন রাত্রে 12টায় বসো, 2টা পর্যন্ত এটা, বা 11:30টায় বসো, 1:30টা পর্যন্ত এটা কাভার করো, সারাদিন অন্য সাবজেক্ট পড়ো, এটা নিয়মের মধ্যে আসো ভাই। এত হাইপে কান দিও না, বুঝতে পারছো না? সলিড জিনিসগুলো দিকে ফোকাস দাও, এত হাইপ টাইপের দিকে, এগুলো ভালো জিনিস না পড়াশোনার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারতেছি, হোয়াট হ্যাপেন্স টু গার্লস শি লসেস মোবিলিটি, কি ঘটে যখন একটা মেয়ের স্বাধীনতা হারায়? আমরা বলতেছি, হোয়েন অ্যান অ্যাডোলেসেন্ট গার্লস লসেস মোবিলিটি, অথবা শি লসেস মোবিলিটি, যখন সে হারাচ্ছে কি হচ্ছে? হার ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটি বিকাম ভালনারেবল অর বিকাম লিমিটেড, একদমই কি হয়ে যাচ্ছে? সীমিত হয়ে যাচ্ছে। বিসাইডস, এছাড়াও সে আইসোলেটেড হয়ে যাচ্ছে। দেখো, হ্যাঁ, শি অলসো বিকামস আইসোলেটেড। তাহলে বাক্যের স্ট্রাকচার দেখো, শি সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, আর বিকাম লিঙ্কিং ভার্ব, এগুলোই সব অ্যাডমিশনে আমরা পড়াবো। হ্যাঁ, লিঙ্কিং ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ বসেছে। কোথা থেকে আইসোলেটেড হচ্ছে প্রশ্ন করতে হবে, ফ্রম ফ্রেন্ডস অ্যান্ড সোশ্যাল সোসাইটি থেকে। পারবে না? হোয়েন, আবার দেখো, হোয়েন শি লসেস মোবিলিটি, যখন সে স্বাধীনতা হারাচ্ছে তখন তার কি হচ্ছে? তখন কমা দিয়ে লাগো, শি কি করতেছে বলো? শি অফেন্স, তাকে বঞ্চিত করা হচ্ছে, ডিপ্রাইভড অফ। দেখো বারবার ভাষা আমার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এই যে কনসেপ্টগুলো, শি ইজ অফেন ডিপ্রাইভড অফ এডুকেশনাল, ইকোনমিক আর নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটি থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু এখানে আমি একটু আগেই লিখেছিলাম হার ইকোনমি, কনসেপ্ট কিন্তু সেম। এই লেখা সক্ষমতা আনতে হবে। হোয়েন শি লসেস মোবিলিটি, যখন সে তার স্বাধীনতা হারাচ্ছে, হার ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটি বিকামস, কি হয়ে যাচ্ছে? লিমিটেড হয়ে যাচ্ছে। বিসাইডস, এছাড়াও সে কি হচ্ছে? শি অলসো বিকামস আইসোলেটেড, কোথা থেকে? ফ্রম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। পরের লাইনে আসো, হু ডু ইউ থিঙ্ক আর মোর ভালনারেবল, তুমি মনে করো কারা সব থেকে অরক্ষিত টু অ্যাডোলেসেন্ট হেলথ প্রবলেমস, বয়েজ অর গার্লস, এবং হোয়াই? আমি গার্লসকেই মনে করি। আই থিঙ্ক গার্লস আর মোর ভালনারেবল, তোমার কাছে বলতেছে কারা স্বাস্থ্যগতভাবে সব থেকে অরক্ষিত, ছেলে না মেয়েরা? ছেলেরা না মেয়েরা? কেন, হোয়াই? তা আমি বলতেছি, আই পার্টিকুলারলি বিলিভ দ্যাট, অর আই ফার্মলি বিলিভ দ্যাট গার্লস আর দ্য সব থেকে মোর ভালনারেবল to adolescent health problems. কেন? Because they suffer from early marriage এর শিকার হয়, lack of education, undernourishment, anemia and health ignorance. They also face risk related to pregnancy and neonatal mortality. Early pregnancy এবং নবজাতকের যে এটারও শিকার হচ্ছে তারা।
কি লিখতে পারবা না? আই ফার্মলি, এভাবে লিখবা, আই ফার্মলি বিলিভ দ্যাট গার্লস আর দ্য, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গার্লস আর দ্য, কি বলেছে দেখো, মোর ভার্নারেবল টু অ্যাডোলেসেন্ট হেলথ ইস্যুস। কেন? বিকজ দে ল্যাক অফ, এই যে কারণ কি, তারা আসলে দে সাফার ফ্রম, একদম পরপর লিখবা, দে সাফার ফ্রম, কিসে ভুগতেছে? প্রথমেই আর্লি ম্যারেজের ধাক্কা মারবা, তারপরে শিক্ষা, বিকজ দে সাফার ফ্রম আর্লি ম্যারেজ, কমা, ল্যাক অফ কি, এডুকেশন, কমা দাও, আন্ডার নারিশমেন্ট, কমা, অ্যানিমিয়া অ্যান্ড হেলথ ইগনোরেন্স। They also face risks related to early pregnancy and maternal and neonatal mortality. They also face risk related to pregnancy. লিখতে পারবে না? তাহলে আমরা কি লিখব? I firmly believe that or I think that, আমি মনে করি যে girls are, এখানে who are, এই আর এর এই যে who are, এনে I think, আমি মনে করি যে গার্লস আর মোর ভার্নারেবল টু অ্যাডোলেসেন্ট হেলথ প্রবলেম। এগুলো বোর্ডে লিখতে পারলে খুবই, লেখা লিখে ক্লাসে এগুলোই হয়, হ্যাঁ, এটা রেকর্ডেড দেওয়া হচ্ছে তো টাইমের জন্য, তো বুঝতেই পারছো তোমাদের হাতে সময় নেই আসলে। আই থিঙ্ক গার্লস আর মোর ভার্নারেবল টু অ্যাডোলেসেন্ট হেলথ প্রবলেমস। কেন? বিকজ, কারণটা কি, দে সাফার ফ্রম আর্লি ম্যারেজ, কমা, ল্যাক অফ এডুকেশন, শিক্ষার অভাব, আন্ডার নারিশমেন্ট, অ্যানিমিয়া অ্যান্ড হেলথ ইগনোরেন্স। বুঝতে পারছো না? এই যে কনসেপ্টটা নিয়ে আসা হলো। বিসাইডস, এছাড়াও দে ফেসেস, তারা ফেস করে, কি ফেস করে? রিস্ক, ঝুঁকিকে ফেস করে। কোন ঝুঁকি? রিলেটেড টু আর্লি প্রেগন্যান্সি অ্যান্ড মর্টানাল অ্যান্ড নিওনাটাল মর্টালিটি। সরল কথা মস্তিষ্কের মধ্যে গেঁথে নাও, মস্তিষ্কের মধ্যে যে কারা আসলে বেশি ফেস করতেছে। তো আই থিঙ্ক, আমি মনে করি গার্লস আর মোর ভার্নারেবল টু অ্যাডোলেসেন্ট হেলথ প্রবলেমস। কেন? বিকজ, কারণটা কি, দে সাফার ফ্রম আর্লি ম্যারেজ, কমা, ল্যাক অফ এডুকেশন, আন্ডার নারিশমেন্ট, অ্যানিমিয়া অ্যান্ড হেলথ ইগনোরেন্স। বিসাইডস, এছাড়াও তারা কি করতেছে? তারা ফেস করতেছে, কি ফেস করতেছে? ঝুঁকি, রিস্ক। কোন ঝুঁকি? রিলেটেড টু আর্লি প্রেগন্যান্সি অ্যান্ড নিওনাটাল মর্টালিটি। হোয়াট মেজর প্রবলেমস ডু বয়েজ ফেস ডিউরিং অ্যাডোলেসেন্স? ছেলেরা আবার কি, ছেলেদের তো, ওই যে ছেলেদের কি সমস্যা ছিল জানো? ছেলেদের প্রবলেম ছিল হচ্ছে এইখানে, হ্যাঁ, ছেলেদের কোনো প্রবলেমই নেই আসলে, ছেলেদের থাবড়াইতে হবে, হ্যাঁ। ছেলেদের প্রবলেম হচ্ছে তারা ল্যাক অফ দ্য পাওয়ার টু মেক ডিসিশনস, সিদ্ধান্তহীনত, মানে নেয়ার যে, ওই যে আমিই করবো, আমার বাইক লাগবে, হ্যাঁ, এই সময় কানের নিচে থাবড় দিতে হবে একটা, ওই একটা প্রবলেমে তারা ভুগে। স্কুলে যায় না, আনএমপ্লয়েড থাকে এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়াই পড়তেছে, এবং ফাইনালি ড্রাগস অ্যান্ড অ্যালকোহল, এটা একটা বড় সমস্যা অবশ্য। তাহলে দেখো, ডিউরিং অ্যাডোলেসেন্স, বয়সন্ধির সময়, ম্যানি বয়েজ রিমেইন আউট অফ স্কুল অর আনএমপ্লয়েড, যেটা ফার্স্ট প্রবলেম হলো, এখান থেকে এই প্রবলেমটা শুরু হয়। তো ডিউরিং অ্যাডোলেসেন্সের সময়, ওই বয়সন্ধির সময়কালীন, ম্যানি বয়েজ আর আউট অফ কি, স্কুল, or remain out of school or unemployed থাকে। They become unaware of social and health issues and are at risk of getting involved in criminal activities, drugs and alcohols. গুছায় লিখে ফেলবা। উপরে 3টা প্রশ্ন আসার মতো। Why should all of us say no to drugs? আমাদের কেন সবাইকে ড্রাগকে না বলা উচিত? বইয়ের শেষে আমাদের বলছে all of us, এখান থেকে নিছি, all of us say no to drugs। কেন? Because drugs cause, এখান থেকে নেওয়া হয়েছে, দেখো এইখান থেকে, এই জায়গা থেকে নেওয়া হয়েছে, ইরিপেয়ারেবল ড্যামেজ। দেখছো, বিকজ কি হচ্ছে দেখো, ড্রাগস কজ ইরিপেয়ারেবল ড্যামেজ, কিসের? টু হেলথ অ্যান্ড লাইফ। দে ক্যান অলসো লিড পিপল টু ক্রাইম অ্যান্ড ডেস্ট্রয় দেয়ার ফিউচার। এটা আমাদের থিওম্যাটিক স্টাইলে লেখা হয়েছে, বুঝতে পারছো না? তো আমাদের কি বলতেছে, অল অফ আস শুড, প্রত্যেকেরই উচিত, নো টু ড্রাগস, ড্রাগসকে না বলা। কেন? বিকজ ড্রাগস কি করতেছে, cause irreparable damage to health and life. বুঝতে পারছো না? এইটুকু লিখলেও হবে। All of us should no to drugs. কেন? Because drugs cause, কি করতেছে, irreparable damage to health and life. Besides, they can lead peopleকে লিড করতেছে, কোন দিকে নিয়ে যাচ্ছে? ধ্বংসের দিকে, ক্রাইমের দিকে, to crime and destruction. ফুল স্টপ দিয়ে দেবা। আমরা চলে আসি আমাদের প্রশ্ন, মনে হচ্ছে এটা একটা ফ্লো চার্ট। রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট গিভিং ইনফরমেশন অ্যাবাউট সিভিক এনগেজমেন্ট। ওকে, সিভিক এনগেজমেন্ট সম্পর্কে আমাদের লিখতে বলেছে।
তো কোনগুলো আসলে সিভিক এনগেজমেন্ট আমরা দেখি, আমরা দাগাই নিই আগে প্রশ্ন, কোনগুলো? কিচ্ছু বলে নাই কিন্তু, অদ্ভুত এক প্রশ্ন হয়েছে। তোমার নিজেকেই পড়ে তো কি নিয়ে লিখবা? অ্যাবাউট সিভিক এনগেজমেন্ট। সিভিক এনগেজমেন্ট সম্পর্কে লিখতে হবে। কোনগুলো সিভিক এনগেজমেন্ট সেটাকে আমরা দাগ দিয়ে নিই। ইন সিভিক এনগেজমেন্ট ইস্যুস অফ পাবলিক কনসার্ন আর ক্রুশিয়াল। জনগণের নিয়ে যে তোমার ভাবনা, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, সিভিক এনগেজমেন্ট ইনক্লুডস, এই যে সিভিক এনগেজমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত কি কি, সেইটাই আমাদের উত্তর। ইন্ডিভিজুয়াল আর গ্রুপ অফ অ্যাক্টিভিটিস প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট। আচ্ছা, তার মানে একাকী বা দলগতভাবে পাবলিক ইন্টারেস্টকে রক্ষা করা এবং চেঞ্জ দ্য ওয়ে কমিউনিটি ভ্যালুস, এটা হচ্ছে একটা ব্যাপার। আচ্ছা, ইফ ইউ আর প্রোটেস্টিং এগেইনস্ট এনি আনজাস্ট, তার মানে যে কোনো ধরনের আনজাস্ট, অবিচার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, এটা সিভিক এনগেজমেন্ট। ওকে, লোকাল মিউনিসিপ্যালিটি সাস রেইজিং ট্যাক্স, অর্থাৎ করে ট্যাক্স বাড়ানো, তাহলে ওটা আনজাস্ট। হঠাৎ করে তারা পিপলস ইন্টারেস্টের বিরুদ্ধে কোনো সিটি কর্পোরেশন পদক্ষেপ নিল, ওইটার বিরুদ্ধে প্রতিবাদ করা, তার মানে এটা আনজাস্ট। সিভিক্যালি এনগেজড অ্যান্ড ইউর অ্যাকশন ইজ কনসিডারেবল সিভিক এনগেজমেন্ট, তখন এইগুলো সিভিক এনগেজমেন্ট হবে। তার মানে এখানে দুইটা কাজ পেয়েছি সিভিক এনগেজমেন্টের মধ্যে, এটা আর এটা, টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্টকে এবং প্রোটেস্ট এগেইনস্ট অ্যানি আনজাস্টের বিরুদ্ধে লড়াই করা। আচ্ছা, দ্য প্রোটেস্ট ক্যান বি ডান ইন ডিফারেন্ট ওয়েজ সাচ অ্যাজ অর্গানাইজিং র্যালিস, না এইগুলো সিভিক এনগেজমেন্ট না, এইগুলো হচ্ছে এই যে তুমি যে প্রোটেস্ট করবা, প্রতিবাদ করবা, কেমনে করবা? তুমি কি যে আগুন ধরাই দিবা মিউনিসিপ্যালিটি অফিসে, সিটি কর্পোরেশনের অফিসে, যে ভাঙো ভাঙো, আগুন জ্বালাও, জ্বালাও পোড়াও, রক্ত দিব, এসব বলবা? না, এসব বলা যাবে না। প্রথমে র্যালিস করতে পারো, তারপরে কালেক্টিং সিগনেচার, জনসমর্থনে সিগনেচার কালেক্ট করতে পারো, মেকিং হিউম্যান চেইন, মানববন্ধন তৈরি করতে পারো, এবং কাজ না হলে থানায় যেয়ে মামলা করতে পারো, রাইটিং পিটিশন। এগুলো যদি বলে যে প্রোটেস্টের ধরনগুলো বলো, কিভাবে তুমি প্রোটেস্ট করতে পারো, ঠিক আছে, সেইগুলো, এটা সিভিক এনগেজমেন্টের কথা না। সিভিক এনগেজমেন্ট প্রোটেস্ট করা সিভিক এনগেজমেন্ট। অ্যানি আনজাস্ট, এগেইনস্ট অ্যানি আনজাস্ট ডিসিশন, যে কোনো ধরনের অন্যায়মূলক আচরণ, মানে সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করাটা সিভিক এনগেজমেন্ট। আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে প্রতিবাদের ধরন, বুঝতে পারছো? এই পর্যন্ত হচ্ছে প্রতিবাদের ধরন, যে এই পর্যন্ত হচ্ছে প্রতিবাদের ধরন। আচ্ছা, ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক। আচ্ছা, ট্রাফিক কন্ট্রোল করাটা সিভিক এনগেজমেন্ট। চিলড্রেনদেরকে রাস্তা পার হতে সাহায্য করাটা সিভিক এনগেজমেন্ট। ওয়ার্ক ফ্রম টিম ইন আ টিম টু ক্লিন আ পার্ক, পার্ককে ক্লিন করা সিভিক এনগেজমেন্ট। যদি তথ্য বেশি থাকে তাহলে এটা একসাথে লিখে দিব, আর তথ্য যদি কম থাকে ভেঙে নিব, এইটুকু আলাদা লিখবো। আচ্ছা, এবং বৃদ্ধদেরকে সাহায্য করা সিভিক এনগেজমেন্ট। দিস আর অল এক্সাম্পল অফ সিভিক এনগেজমেন্ট বিকজ হোয়াট ইউ ডু ডিরেক্টলি অ্যাফেক্ট দ্য কমিউনিটি, অর্থাৎ যা সম্প্রদায়কে, সমাজকে সরাসরি প্রভাবিত করবে। এবার আমরা প্রথম তথ্যটা দেখি, আমাদের প্রথম বক্সটা কি আছে। টু হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোডস। ওকে, কোথা থেকে নিল? এইখান থেকে, তার মানে এর পর থেকে লিখতে হবে। 2 নাম্বার লিখবো টু ওয়ার্ক আ টিম। আচ্ছা, 2 নাম্বার দেখো লিখছি টু ক্লিন পার্ক। 3-এ লিখছি দেখো টু ক্লিন সিবিস। আচ্ছা, 4 নাম্বারে টু হেল্প এল্ডার পিপল। প্যাসেজ শেষ হয়ে গেছে, এবার কি করবা? এবার উপরে যেতে হবে। উপরেও যদি না পাও তখন লিড নিতে হবে, লিডিং ফ্লোচার্ট আমাদের কিছু কিছু অধ্যায়তে আছে। সুলতানাস ড্রিম একটা লাস্টের দিকে আছে, ওখানে লিড নিতে হয়, ইনফরমেশন নাই, এমন এমন প্রশ্ন হয়। টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট, টু প্রোটেস্ট এগেইনস্ট এনি আনজাস্ট, টু প্রোটেক্ট। প্রথমেই প্যাসেজের, এখান থেকে দেখো প্যাসেজ শেষ হয়ে গিয়েছিল, প্যাসেজের বাইরে প্রথমেই যাওয়া যাবে না, তথ্য নিতে হবে, শেষ উপরের দিকে যাব, না পেলে লিড নিতে হবে, ওই গল্পের আলোকে আবার বানাইতে হবে,
এটা একটু কঠিন। টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট, পাবলিক ইন্টারেস্ট, টু প্রোটেস্ট against any unjust, against any unjust. ওকে, এবার আমরা দেখো সামারি লিখবে। দ্য স্টোরিজ ফ্রম গাজা থেকে এসেছে, ভালো করে বুঝো। গাজার যে শরণার্থী শিবিরের একজনের 3 জনের বক্তব্য আমাদের টেক্সট বইতে দিয়েছে, এটা সেকেন্ড জনের বক্তব্য। দেখো খেয়াল করো। ফর দ্য ফার্স্ট টাইম, আগে প্যাসেজটা অনুধাবন করব। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো, দ্য স্ট্রিটস অফ গাজা ওয়ার ক্লিন, গাজার রাস্তা খুব পরিষ্কার। তখন বক্তা মনে করতেছে গাজার রাস্তা এত সুন্দর কিভাবে হলো, এত পরিচ্ছন্ন কেন? গাজার রাস্তা তো পরিষ্কার থাকার কথা না। দেয়ার ওয়াজন্ট আ পেপার অর আ কার্ডবোর্ড, কোনো পেপার নেই, কোনো কার্ডবোর্ড নেই রাস্তায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পিপল ওয়ার কালেক্টিং দ্য পেপার ফ্রম স্ট্রিটস টু ইউজ ইট ফর বেকিং, রান্নার জন্য। শরণার্থী শিবির থেকে বের হয়ে লেখক প্রথমে দেখলো গাজার রাস্তা কি পরিষ্কার, অবাক হলো। গাজার রাস্তা পরিষ্কার, সেখানে কোনো, ঠিক আছে, দেয়ার ওয়াজন্ট আ পেপার অর এ কার্ডবোর্ড ইন দ্য রোড, রাস্তাতে কোনো কার্ডবোর্ড পেপার কিচ্ছু পড়ে নেই। তখন সে দেখলো পিপল ওয়ার কালেক্টিং, লোকজন কুড়াচ্ছে। কেন? টু কুক ফুড, রান্নার জন্য। কেন? কাগজ লাগবে কেন? কার্ডবোর্ড লাগবে কেন? কারণ বিকজ দ্য ইলেকট্রিসিটি ওয়াজ ডিসকানেক্টেড। এভাবে কথার পিঠে কথা নিয়ে পড়লে পারেই কানেক্টরসে সলভ হবে। এই যে কানেক্টরস, কারণ ইলেকট্রিসিটি নাই। ইলেকট্রিসিটি নাই, তাহলে এটা গাজার কি ফুটে উঠলো? একটা দুর্দশা। চিন্তা করো, একটা দুর্দশা। মাই মাম ডিডন্ট ওয়ান্ট টু বেক, আমার মাও রান্না করতে চাচ্ছে না। অ্যান্ড শি আস্কড মি টু ব্রিং, আনতে বললো, ব্রেড ফ্রম দ্য ওভেন। এই ওভেন মানে তুমি বুঝো না যে রাজস্বিক ওভেন টোভেন, কোথাও রুটি বানাই সেই চুলা থেকে আনতে, কিনে আনতে বললো। দ্য খোয়ে, লাইনটি, লাইন, খোয়ে মানে লাইন, অ্যাট দ্য ওভেন is traced from Gaza to the West Bank. পশ্চিম তীরের নাম শোনো নাই? ফিলিস্তিনের পশ্চিম তীর, গাজা পশ্চিম তীর। ওই চুলার কাছ থেকে লাইন গাজা থেকে চলে গেছে পশ্চিম তীরে, দেখেছো? From Gaza to the West Bank. People would line up for 8 hours, 8 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকবে এই রুটি পাওয়ার জন্য। To get to their turn and take half a pack of bread. এত কম রুটি পাবে তাও। এটা দিয়ে কি বোঝাচ্ছে? গাজার দুর্দশা। ক্লিয়ার? প্রথম প্যারার মধ্যে বিদ্যুৎ নেই, কোনো দুর্দশা। হাফ প্যাকেট রুটি পাওয়ার জন্য 8 ঘন্টা লাইনে দাঁড়ানো, তারপরেও পাবে কিনা আনসার্টেনিটি রয়েছে, দুর্দশা। এই সামারি মানে টোটাল পড়ে কি প্যাসেজ বোঝাচ্ছে সেটা ফার্স্ট লাইনে লেখা। এটা একটা স্টাইল। তুমি কোন স্টাইল? আমরা দুটো স্টাইল বলেছিলাম, কি সেন্টেন্স নিয়ে। আচ্ছা, দুর্দশা। In seconds, দ্বিতীয়ত, Palestine's rocket launcher was erected in the area and in the less than, বলছে less 1 second, the Israeli planes started bombing. স্টার্টের পরে সবসময় জেরান বসে, ভার্বের আইএনজি। ওই যেখানে রুটি আনতে গেছে ওইখানে ফিলিস্তিনি রকেট লঞ্চার ইরেক্টেড করা হচ্ছিল, স্থাপন করা হচ্ছিল। ফিলিস্তিনি রকেট লঞ্চার করা হচ্ছে। ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই ইসরায়েলি প্লেন বোম্বিং শুরু করলো। উনি কিন্তু রুটি আনতে গেছে। পিপল বিজ্ঞান এর পরে ভার্বের আইএনজি এবং টু প্লাস ভার্ব দুটোই বসতে পারে। ক্লিফ স্টোফেলের 85 নাম্বার পেজে আছে। পিপল বিজ্ঞান টু রান অথবা পিপল বিজ্ঞান রানিং, দৌড়াতে শুরু করলো। ইন অল ডিরেকশনস, যত্রতত্র। অ্যান্ড দ্য অ্যাম্বুলেন্স কেম, অ্যাম্বুলেন্স আসলো। বোমা হামলা হয়ে গেছে রুটি আনতে যে। পিপল স্টার্টের পরে ভার্বের আইএনজি বসে, লোকজন মরতে লাগলো। আদার্স ওয়ার ইনজিয়ার্ড, এগুলো হচ্ছে স্টার্টের পর যখন এগুলো চলতে থাকে। আই স্টার্টেড রানিং, আমি দৌড়াতে লাগলাম। আই স্টার্টেড ক্রাইং, আমি কাঁদতে লাগলাম। এমন চলতেছে। পিপল স্টার্টেড ফলিং ডেড, মানুষ মরতে লাগলো, মরছে।
আদার্স আর ইনজিয়ার্ড, বাকিরা সব কি হচ্ছে, আহত হচ্ছে। আই ওয়াজ ইন শক, কিছুই করার নেই শক খাওয়া ছাড়া। আমি মর্মাহত, আমি বিমর্ষ। অ্যান্ড পিপল ইন দ্য স্ট্রিট স্টার্টেড টেলিং, রাস্তার লোকজন এই যে স্টার্টেড টেলিং মি, আমাকে বলতে লাগলো, থ্যাংক গড, ধন্যবাদ ঈশ্বর, ইউ আর সেভ, ঈশ্বরের দোহাই তুমি তো নিরাপদে আছো। Anyway, I went back home without the loaf of bread. Bread uncountable, কিন্তু যখন কাউন্টেবল হবে তখন তাকে বলবা a slice of bread, a loaf of bread। এবং বলছে I went back home without the loaf of bread, আমি রুটি ছাড়াই বাড়িতে ফিরে আসলাম। And my mom yelled মানে চিৎকার করা, আমার মা চিৎকার করলো at me, but till today, কিন্তু আজও she doesn't know, সে জানে না why I didn't bring the bread, কেন আমি রুটি ছাড়া ফিরে এসেছিলাম, কেন আমি রুটি আনতে পারিনি। দেখো, বোমা হামলা হলো, দুর্দশা, রুটি আনতে পারলো না, সারাদিনের খাবার কোনো রকম বেঁচে ফিরলো, মা চিৎকার করলো, কিন্তু বাট শি ডাজ নট নো, কিন্তু সে জানে না কেন, why I didn't bring the bread, why I didn't bring the loaf of bread, আমি এক টুকরো রুটি কেন আনতে পারিনি। আমার মা আজও জানে না। এই যে আকুতি ফুটে উঠল, কি দুর্বার আকুতি, আমার মা আজও জানে না, মাই মাদার ডাজন্ট নো why I didn't bring a loaf of bread, আমি কেন এক টুকরো রুটি আজও আনতে পারিনি, এটি আমার মা আজও জানে না। দুর্দশা। তাই এই গল্পের আলোচ্য বিষয় হচ্ছে দ্য ক্রুয়েলিটিস অফ গাজা, গাজার যে নিষ্ঠুরতা। দেখো সামারি কিভাবে লিখেছি, দ্য প্যাসেজ ডেসক্রাইবস বা ডেপিক্টস দ্য হার্শ রিয়েলিটিস অফ ওয়ার ইন গাজা। ফার্স্ট লাইন লিখতে পারবে না? দ্য প্যাসেজ ডেসক্রাইবস দ্য হার্শ রিয়েলিটিস অফ গাজা। আমি এই লাইন লিখতে না করব না, এখানে করি আমি। তাহলে আমি লিখেছি কেন? ওই আবার সেই একই কথা, প্যাসেজ আর অনুচ্ছেদ এবং নিবন্ধ প্রবন্ধের পার্থক্য বুঝতে হবে। স্টোরিজ ফ্রম গাজা যদি তোমরা পড়ো দেখতে পাবা ওইটা একটা মনোলগ, যেটা আমার প্রতিষ্ঠানের নাম তারিক ইংলিশ মনোলগ। ওটা একটি জবানবন্দি, আশাথি রিফিউজি ক্যাম্প, শরণার্থী ক্যাম্পের 3 শরণার্থীর, ইয়াসমিন কি যেন ছিল, মাহমুদ এবং এই আরেকজন, এই 3 জনের বক্তব্য প্রকাশ করেছে। তাহলে দেখো দ্য প্যাসেজ ডেসক্রাইবস করেছে, প্যাসেজ বর্ণনা করেছে দ্য হার্শ মানে নিষ্ঠুর, নিষ্ঠুর তো বুঝো, কর্কশ রিয়ালিটিস অফ ওয়ার গাজা। তারপর কি হলো, প্রথমে গল্প মনে করো, বিদ্যুৎ নাই, রান্না করতে পারছে না, তাই লিখলাম ডিউ টু দ্য ল্যাক অফ ইলেকট্রিসিটি না থাকার কারণে পিপল সাফার গ্রেটলি অ্যান্ড ওয়েটেড লং আওয়ার্স ফর ব্রেড, এবং রুটির জন্য অপেক্ষা করছে। ওয়াইল দ্য ন্যারেটর, যখন বর্ণনাকারী ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কুই, লাইনে দাঁড়াইছে, তখনই রকেট লঞ্চার ওয়াজ সেট আপ নিয়ার বাই অ্যান্ড ইসরায়েলি প্লেনস সাডেনলি বিগ্যান বোম্বিং অ্যাট দ্য এরিয়া। সামারি হচ্ছে যা ঘটেছে ধারাবাহিকভাবে লেখা। প্রথমে বিদ্যুৎ ছিল না, ওভারঅল পুরো প্যাসেজের মধ্যে গাজার নিষ্ঠুর বাস্তবতাকে তুলে ধরেছে। দ্য প্যাসেজ ডেসক্রাইবস অথবা দ্য প্যাসেজ হাইলাইটস করেছে, কি হাইলাইটস করেছে? দ্য হার্শ রিয়ালিটিস অফ গাজা, গাজার নিষ্ঠুর বাস্তবতাকে তুলে ধরেছে। আচ্ছা, এরপরে শুরু হলো, মূল গল্প শুরু হলো। প্রথমেই লেখক রাস্তায় নেমে দেখে রাস্তা পরিষ্কার, কেন? অবাক হয়েছে। তখন দেখে লোকজন কি করতেছে, লোকজন আসলে নর্মালি তোমার সব পিপল ওয়ার কি করতেছে, কালেক্টিং পেপারস অ্যান্ড বোর্ড কালেক্ট করতেছে, কেন? টু কুক ফুড, রান্নার জন্য। বুঝতে পারছো? তখন লেখক বাসায় আসলো, তার মা তাকে রুটি আনতে বললো, আর রুটি আনতে যেখানে গিয়েছিল, লাইনে দাঁড়াইছিল, সেখানে প্যালেস্টাইন রকেট লঞ্চার সেট আপ হচ্ছিল, আর ইসরায়েলি প্লেন এসে বোম্বিং করলো। বুঝতে পারছো? তাহলে আমরা লিখলাম ডিউ টু ল্যাক অফ ইলেকট্রিসিটির অভাবে পিপল সাফার্ড গ্রেটলি, ব্যাপকভাবে ভুগছিল, অথবা পিপল ডিডন্ট কুক ফুড, রান্না করতে পারতেছিল না, অ্যান্ড ওয়েটেড, এবং অপেক্ষা করতেছিল, ওয়েটেড আওয়ার্স, লং আওয়ার্স ফর ব্রেড। তখন ন্যারেটর ওখানে গেল,
while the narrator was standing in the quay, ঠিক আছে, while the narrator was standing in the quay, যখন লেখক লাইনে দাঁড়িয়েছিল তখন প্যালেস্টাইন কি হচ্ছিল দেখো, এই যে a rocket launcher was set up করতেছিল nearby and Israeli plane started bombing, suddenly began bombing or started in the area. Panic sprayed everywhere, সব বোমা পড়লো, panic sprayed everywhere, সর্বত্র ভয় ছড়িয়ে পড়লো because people ran for safety. Many were killed or injured. অ্যাম্বুলেন্স আসলো, ওকে, এটুকু না লিখলে হবে। shocked and terrified, past participle phrase, বিমর্ষ এবং ভীতু হয়ে the narrator returned home without bread, এবং বাড়িতে ফিরল, এবং এই লাইনটার দরকার নেই, ফিরেছে, শেষ হয়ে গেছে, এটা বাদ দিয়ে দাও, এইটুকু, ওকে, বাড়িতে ফিরলই তো, শেষ হয়ে গেল। পূর্ণাঙ্গ বর্ণনা, সরল কাজ আমাদের, বুঝতে পারছো? পুরো কনসেপ্টগুলো নিয়ে আমরা ঠিক এভাবে আলোচনা করতে পারি। দ্য প্যাসেজ কি করেছে বলো? ডেসক্রাইবস করেছে দ্য হার্শ রিয়েলিটিস অফ গাজা, গাজার নিষ্ঠুর বাস্তবতা। ডিউ টু ল্যাক অফ ইলেকট্রিসিটি, ডিউ টু দ্য ল্যাক অফ ইলেকট্রিসিটি, বিদ্যুতের অভাবের কারণে পিপল সাফার্ড গ্রেটলি, অর পিপল গ্রেটলি সাফার্ড, অর পিপল সাফার্ড গ্রেটলি, ব্যাপকভাবে ভুগছিল, অ্যান্ড ওয়েটেড লং আওয়ার্স ফর ব্রেড, তাই ন্যারেটর রুটি আনতে গিয়েছিল। while the narrator was standing in a quay, যখন লেখক লাইনে দাঁড়িয়েছিল, a rocket launcher কি হচ্ছিল, was set off nearby and Israeli plane started bombing, শুরু করলো। within a few moments people কি হলো, panic sprayed, ছড়িয়ে পড়লো everywhere, panic sprayed হয়ে গেল। এই হচ্ছে আমাদের সামারি ছিল, হ্যাঁ, ওকে, আমরা এবার চলে আসি। শোনো, রিকার মানে অকার থেকে রি, রি মানে পুনরায় ঘটা, বারবার ঘটা, অ্যাকচুয়ালি, হ্যাঁ, বারবার ঘটা। সেপ তো বুঝোই, অপাইন মানে মতবাদ দেয়া, মতামত দেয়া, ভার্ব এটা, ঠিক আছে, ভার্ব। অ্যাওয়ার্ড, ডেভেলপ, প্রিকশন তোমাদের কাছে নতুন শব্দ হতে পারে। প্রি মানে পূর্ব, আর কশন মানে সতর্ক, পূর্ব সতর্কতা, ঠিক আছে, নাউন ফর্ম। মিনিমাইজ তো বুঝোই, ভার্ব, কমিয়ে ফেলা। লাই হচ্ছে ভার্ব। কম্পালসারি মানে আবশ্যিক, যেমন তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি হচ্ছে কম্পালসারি, আবশ্যিক। স্ট্রেইট তো বুঝোই, স্ট্রেইট অ্যাডজেক্টিভ ফর্ম। লস পসিবিলিটি, আচ্ছা, খুব ভালোভাবে বুঝবা। ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, খুব মনোযোগ দাও, তাহলে এটা কিন্তু একটা বাক্য হয়ে গেছে, উদ্বিগ্নের বিষয়, এবং এটা প্রিন্সিপাল ক্লজ। আর এই দ্যাট থেকে তৈরি হয়েছে সাবঅর্ডিনেট ক্লজ, এখান থেকে শুরু হলো। সেই ক্লজের সাবজেক্টকে বাংলাদেশ, সিঙ্গুলার, তাহলে এখানে বসে যাবে ভার্ব। ইন দ্য অ্যাক্টিভ আর্থকুয়েক জোন, বাক্য শেষ হয়ে গেছে। বাংলাদেশ অ্যাক্টিভ আর্থকুয়েক জোন, সক্রিয় ভূমিকম্প প্রবণ এলাকাতে বা অঞ্চলে, কি অঞ্চলে অবস্থিত, তাহলে অবস্থিত মানে এই লাই, বাংলাদেশ, তাহলে সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, লাইস। ক্লিয়ার? আমরা সবাই জানি, এবং বলতে মোস্ট অফ দ্য বাংলাদেশি আর ফুললি, আমরা সবাই কি জানি যে বাংলাদেশে, যেমন গাজীপুরের একটা নরসিংদী দিয়ে একটা প্লেট রয়েছে, একটা ক্র্যাক রয়েছে নরসিংদী থেকে, বুঝতে পারছো, যে কোনো সময় ভূমিকম্প হতে পারে, এটা বাংলাদেশিরা জানে আসলে। তাহলে মোস্ট অফ দ্য বাংলাদেশিস আর হচ্ছে লিঙ্কিং ভার্ব, ফুললি হচ্ছে অ্যাডভার্ব, এখানে বসে যাবে অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। অফ ইটস সিভিয়রিটি, এর তীব্রতা সম্পর্কে বাংলাদেশি, অধিকাংশ বাংলাদেশিরা একেবারে মানে জানে। ফুললি অ্যাওয়ার, সচেতন, মানে সচেতন না মানে এই দৃষ্টিতে যে জানে হবে। এক্সপার্টস আর অ্যালার্ম বাই দা, দি আর অপের মাঝে দারুণ করে একটা নাউন বসে যাবে। কোয়েক্স ডিউরিং রিসেন্ট ইয়ার্স, সাম্প্রতিক বছরগুলোতে এই ভূমিকম্প বেশ ঘটেছে, প্রায় তো ঘটে। তাহলে আমরা পাচ্ছি এখানে বারবার ঘটে, সাম্প্রতিক, এটা নিয়ে তারা অ্যালার্ম করেছে, বেশ আতঙ্কিত তারা। তাহলে বারবার ঘটার ইংরেজি কি? রিকার,
কিন্তু রিকার তো ভার্ব, আমার দরকার দি আর অপের মাঝে নাউন, তাহলে রিকারের নাউন ফর্ম হচ্ছে রিকারেন্স। অকারের নাউন ফর্ম কি? অকারেন্স। রিকার, অকার মানে ঘটা, রিকার মানে বারবার ঘটা, আর রিকারের নাউন ফর্ম হচ্ছে রিকারেন্স। বাট দে গিভ নো ড্যাশ আনসার। তাহলে এইখানে বলতেছে নো এর পরে, দেখো ওখানে নো আছে, নো এর পরে নাউন হয়, অ্যান্সার তো নাউন, নাউনকে মডিফাই করেছে অ্যাডজেক্টিভ। তো অ্যান্সার মানে কি? আমি তোমাকে বললাম যে প্যারাগ্রাফ কাকে বলে, বলো প্যারাগ্রাফ কি? না বলে তুমি এদিক সেদিক করে যাচ্ছ, এলোমেলো করে যাচ্ছ, তুমি কোনো স্ট্রেইট উত্তর দিচ্ছ না, স্ট্রেইট আনসার দিচ্ছে না টু দ্য কোয়েশ্চেন অফ ড্যাশ। ঠিক আছে, স্ট্রেইট আনসার অফ প্রেপোজিশনের পরে নাউন বসে যাবে। অ্যাবাউট দ্য বিল্ডিংস অফ ঢাকা সিটি, ঢাকা সিটির বিল্ডিংগুলোর কি সম্পর্কে কোনো উত্তর দিচ্ছে না, নিরাপত্তা সম্পর্কে। তাহলে সেফ এর নাউন ফর্ম কি? সেফটি, সেফটি সম্পর্কে। কনসেপ্টটা হচ্ছে ঠিক এটা, খেয়াল করো। সিন্স দেয়ার ইজ এভরি ড্যাশ, এভরি একটা ডিটারমিনার, ডিটারমিনারের পরে নাউন। অফ আর্থকুয়েকস ইন বাংলাদেশ, বাংলাদেশে ভূমিকম্পের, প্রত্যেকটা ভূমিকম্পের এক্সপার্ট কল ফর, কল ফর মানে আহ্বান করা, টেকিং এডিকুয়েট, এডিকুয়েট মানে পর্যাপ্ত, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে, নাউন তো দেয়া আছে, মেজর্স মানে পদক্ষেপ, স্টেপ যেটা নাউন, এবার নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ। কেমন পদক্ষেপ হবে আসলে, কনসেপ্টটা বুঝো। ভূমিকম্প হয়ে গেলে তো কোনো লাভ নেই, বুঝতে পারছো? ভূমিকম্প যখন হয়ে যাবে তখন তো কোনো লাভ নেই, অর্থাৎ আগে থেকেই নিতে হবে পূর্ব সতর্কতা। কিন্তু প্রিকশন হচ্ছে নাউন, আমরা নিব এর অ্যাডজেক্টিভ প্রিকশনারি, প্রিকশনারি মেজার্স, পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নিতে। কেন নিব? টু মানে উদ্দেশ্য, কেন নিব? টু এর পরে ভার্বের বেস, ওই লসেসকে কি করার জন্য? কমানোর জন্য, টু মিনিমাইজ লসেস। রাজুক, এটা ফাউল, রাজুক ড্যাশ, তাহলে রাজুক সাবজেক্ট, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জানো, এখানে ভার্ব বসবে। দ্যাট an earthquake resistant building code should be, কোডগুলো অবশ্যই কি করতে হবে? should be developed, be এর পরে অ্যাডজেক্টিভ থার্ড ফর্ম বসবে। ঢাকার বিল্ডিং এর এইগুলো উন্নয়ন করতে হবে। এটা রাজুক একটা মতবাদ দিয়েছে, রাজুক অপাইন্স, মতবাদ দেয়া, অপাইন্স দ্যাট। তাহলে আমরা মিনিমাইজ, রিকার, লাই, সেফ, কম্পালসারি, কম্পালসারি আমরা ব্যবহার করি নাই। সিন্স দ্য এভরি পসিবিলিটি, এভরি পসিবিলিটি অফ আর্থকুয়েক, ডিটারমিনারের পরে নাউন বসেছে। ইন বাংলাদেশ, প্রত্যেকটা ভূমিকম্পের সম্ভাবনার যে ঘটনায় বিশেষজ্ঞরা আহ্বান করেছে পর্যাপ্ত পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নিতে। কেন? টু মিনিমাইজ লসেস, ক্ষতি কমানোর জন্য। আচ্ছা, এবার আসো, মানি ইজ পাওয়ার অ্যান্ড ইট ক্যান ডু মাস গুড অ্যান্ড এভিল, ভালো খারাপ দুটোই করতে পারে টাকা। ইট বলতে আমরা কি পাচ্ছি? টাকাকে, সাবজেক্ট, গিভস হচ্ছে ভার্ব, দিচ্ছে। কি দিচ্ছে? কি এর উত্তর দিলে নাউন পাবো, অ্যান্ড। ডিলাইট, অ্যান্ড এর পরে নাউন আছে মানে অ্যান্ড এর আগে নাউন। তাহলে আনন্দ, আনন্দের সাথে আর কি দিচ্ছে? টাকা। সুখ দিচ্ছে, সুখ এবং আনন্দ। তাহলে হ্যাপি এর নাউন ফর্ম কি? হ্যাপিনেস। অ্যান্ড ডিলাইট, ইট এটা সাবজেক্ট, এটা ভার্ব। দেখো ভার্বের কিন্তু বেস, কার পরে ভার্বের বেস বসে বলো? মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে। এটা এভরিথিং করতে, টাকা সব কিছু করতে পারে। তাহলে পারার ইংরেজি কি বলো? ক্যান। ইট ক্যান ডু এভরিথিং। এ পারসন উইদাউট, প্রেপোজিশনের পরে, এটা উইদাউট হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি বসবে? নাউন। একজন মানুষ কি ছাড়া? টাকা ছাড়া। ইজ আ পারসন টু বি পিটিয়েড, খুবই করুণার পাত্র। নোবডি পেইজ, সাবজেক্ট ভার্ব, কেউ তাকে প্রদর্শন করে না। ভালো করে বুঝো, নোবডি পেইজ,
কি প্রদর্শন করে না, কি সম্মান, বলেই দিচ্ছে নাউন। তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে বা ডিটারমিনার বসবে, না বোধক আছে তো অ্যানি বসাও, অ্যানি রেসপেক্ট দেয় না তাকে। হিজ ফ্রেন্ডস ডু নট, তার বন্ধুরা সাবজেক্ট, ডু নট অক্সিলিয়ারি ভার্ব, এখানে বসবে মেইন ভার্ব, প্রধান ভার্ব, তার বন্ধুরা তাকে ডু নট লাইক হিম, ডু নট লাভ হিম। হি হ্যাজ টু ডিপেন্ড অন দ্য, দি আর অপের মাঝে নাও, আদার্স, অন্যের কিসের উপর নির্ভর করে, অন্যের দয়ার উপরে, দ্য কাইন্ডনেস অফ আদার্স, অন দ্য কাইন্ডনেস অফ আদার্স, অন দ্য চ্যারিটি অফ আদার্স, অন্যের বদান্যতার উপরে নির্ভর করে। ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস মানি, তাহলে মানি কি করার উদ্দেশ্যে, হি ডাজ আ লট অফ জবস, মানি উপার্জন করার উদ্দেশ্যে, ইন অর্ডার টু মানে উদ্দেশ্য, আর্ন, মানি আর্ন করার উদ্দেশ্যে সে অনেক কাজ করে। ইট ইজ আ মাস্ট, এটা আবশ্যিক, তাহলে এ মাস্ট, এখানে কিন্তু মাস্ট ভার্ব না যে মডালের পরে ভার্বের বেস বসাবে না, এ মাস্ট এটি নাউন, নাউনের সাথে নাউনের সম্পর্ক করেছে, আওয়ার লাইফ আবার নাউন, তাহলে এখানে প্রিপোজিশন বসবে। কোথায় আবশ্যিক, জীবনে, জীবন একটা ক্ষেত্র, তার আগে প্রিপোজিশন ইন বসবে। বাট ইট ডাজ নট নেসেসারিলি, কিন্তু হ্যাপিনেসের জন্য এটি আবশ্যিক না, বুঝতে পারছো? ইট ভালো করে বুঝো, ডাজ নট অক্সিলিয়ারি ভার্ব, এখানে ড্যাশ হ্যাপিনেস, ইট ডাজ নট সুখ কি করতে পারে না, ইট ডাজ নট সুখকে আনতে পারে না, ব্রিং হ্যাপিনেস, হ্যাপিনেস ইজ অ্যাবসলিউটলি আ ড্যাশ ম্যাটার, নাউনকে মডিফাই করবে, এটা একটা কি বলবো রিলেটিভ ম্যাটার, আপেক্ষিক ব্যাপার, এটি একটি মনস্তাত্ত্বিক ব্যাপার, সাইকোলজিক্যাল ম্যাটার, সাইকোলজিক্যাল ম্যাটার, বুঝতে পেরেছো? আচ্ছা চলে আসো রিয়ারেন্সটা করি, দেখি পড়ি। অল দ্য সার্ভেন্টস, সকল সার্ভেন্ট, সকল চাকরদেরকে ওয়ার কল, ডাকা হয়েছিল, অ্যান্ড ইন্ট্রোগেটেড করা হয়েছে, তার মানে চুরি টুরি হয়েছে, না হলে ইন্ট্রোগেটেড ডাকতে পারে, ইন্ট্রোগেটেড করতেছে, সবার জবানবন্দি নিচ্ছে, সবাইকে ইন্ট্রোগেট করতেছে, তার মানে নিশ্চিত কোনো ঘটনা ঘটেছিল, আমরা বুঝতে পেরেছি এটা একটা ইভেন্ট বেসড, ইভেন্ট বেসড। তাইলে ঘটনার সূত্রপাতটা কোথা থেকে হয়েছে সেটা আমরা নিব। ওয়ান্স, এই তাহলে আমরা এখানে উত্তর লিখি প্রথমে সি। ওয়ান্স আ গোল্ড নেকলেস ওয়াজ লস্ট ফ্রম আ রিচ ম্যানস হাউস, এক ধনী লোকের বাড়ি থেকে নেকলেস হারাই গেছে, ঠিক আছে, বাড়ি থেকে নেকলেস হারাই গেল, এখন সে কি দোষ দেওয়া শুরু করবে না? ইন অর্ডার টু ফাইন্ড আউট দ্য থিপ, আগেই তো চোর খুঁজবে না। দ্য সার্ভেন্টস আর সামন, কোর্ট পর্যন্ত চলে গেছে, না না আগেই কোর্টে যাবে কিভাবে? আই নাম্বার দেখো, একদম ন্যাচারালি ইট ওয়াজ সাসপেক্টেড দ্যাট ওয়ান অফ দ্য সার্ভেন্টস হ্যাড স্টোলেন, সন্দেহ করা হলো যে কোনো একজন চাকর সার্ভেন্ট নেকলেসটি চুরি করেছে। এটা তো স্বভাবতই বাড়িতে থাকলে সাধারণ সবাই, আমি তুমি সবাই এই রকম সন্দেহই করব যে কেউ একজন চুরি করেছে। তখন কি করবে? সকল চাকরদের আগেই তো ভুট করে একজনকে বললো এই তুমি চুরি করেছো দিয়ে দাও, এরকম তো বলবে না, সবাইকে ডাকবে, যেটা এ নাম্বারে হয়েছে। সবাইকে ডাকা হলো এবং মালিক তাদেরকে ইন্ট্রোগেট করতে লাগলো। আচ্ছা, তখন যখন ইন্ট্রোগেট করতে লাগবে, চোর তো চুরি করেছে বলবে না যে প্লিজ আমি চুরি করেছি, এমন বলবে না, তখন কেউই স্বীকার করবে না, এই এফ নাম্বার, বাট নোবডি কনফেস দেয়ার গিল্ট, কিন্তু কেউই তাদের দোষ স্বীকার করবে না, কনসেপ্ট হচ্ছে সেটা। যখন দোষ স্বীকার করবে না তখন সে তো থানায় যাবে, যেটা জিতে, তাই দ্য ওনার অফ দ্য হাউস লজড আ কমপ্লেইন্ট ইন দ্য কোর্ট, কোর্টে একটা কমপ্লেইন করলো জিতে। এখন কোর্টে যখন কমপ্লেইন করবে, লাস্ট শব্দটা কি দিয়ে শেষ হয়েছে? কোর্ট। কোর্টে কমপ্লেন করলে তখন তো কোর্ট তো ডাকবে সবাইকে, সেই ডাকাটা ডেকেছে কোথায়? দ্য সার্ভেন্টস আর সামন টু দ্য কোর্ট বাট দে ডিনাইড হ্যাভিং, আবারও তারা অস্বীকার করলো ডিতে।
এখন কোর্ট তো একটা রেজাল্ট দিতে হবে। তখন কোর্ট একটা ফোন দিয়ে আটলো, যেটা বিতে, ইন অর্ডার টু ফাইন্ড আউট দ্য থিপ দ্য জাস্ট চকড আউট আপ অ্যান ইন্টেলিজেন্ট প্ল্যান। একটা মারাত্মক, একটা খুবই বুদ্ধিদীপ্ত প্ল্যান করলো। ঠিক আছে, খুবই বুদ্ধিদীপ্ত প্ল্যান করেছে। সেই প্ল্যানটা কি ছিল? সেই প্ল্যানটা জাজ যে নাম্বার, হি গেভ ইচ অফ দ্য সাসপেক্টস আই স্টিক অফ ইকুয়াল লেন্থ। সমস্ত অপরাধী মানে দোষী যারা ছিল, মানে দোষী সাব্যস্ত যাদের করা হয়েছে সার্ভেন্টদেরকে একটা করে সমান দৈর্ঘ্যের লাঠি দিল এবং বলল, ওয়ান অফ দ্য স্টিক উড ইনক্রিজ বাই অ্যান ইঞ্চ দ্য নেক্সট ডে। আগামীকাল এই লাঠির 1 ইঞ্চি বেড়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে দিয়ে দিল। আচ্ছা, তাহলে পরের দিনের কথা, নেক্সট ডে এর কথা কিন্তু ভালো করে বুঝো। তাহলে নেক্সট ডে এইতে, when the servants came to the court next day, যখন নেক্সট ডেতে আসলো, the thief had already cut off an inch of his, ওই যে আসল যে চোর, সে 1 ইঞ্চি কেটে ফেলে রেখেছে। বুঝছো, মানে যেটা বড় হবে তো সমানই থাকবে 1 ইঞ্চি কেটে ফেললে। আচ্ছা, এরপরে কি হলো? দ্য জাজ ফাউন্ড, এইচ নাম্বার কনসেপ্টটা হলো দ্য জাজ ফাউন্ড ওয়ান অফ দ্য স্টিক্স শর্টার দ্যান দ্য আদার্স। ইন দিস ওয়ে, এভাবেই হি কুড ইজিলি ক্যাচ দ্য থিপ, চোরকে ধরে ফেললো। দারুণ দারুণ গল্প। ইভেন্ট বেসড সাজানো হয়েছে কিভাবে? ঘটনা শেষ, জোড়া দেবা, মানে ভাববা এরপরে কি হইতো। তুমি হইলে কি করতে? তুমি ওই চরিত্রের মধ্যে মিশে যাবা। পরীক্ষার সময় তুমি তো একটা বড় অভিনেতা হয়ে উঠবা, তাই না? রাইটিং পার্টের 40 মার্কস নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, রাইটিং পার্ট খুব মনোযোগ দিয়ে দেখবা। এই রাইটিং খুব সুন্দর করে লিখতে পারে। আমি মোটামুটি সর্বোচ্চ চেষ্টা করতেছি একদম বিশুদ্ধ ওয়েতে লেখার আসলে। ঠিক আছে, সো কিভাবে তুমি করবা আসলে ভালো করে বুঝো। প্রথমে আমাদের প্যারাগ্রাফ এসেছে ক্লাইমেট চেঞ্জ, এবং এইচএসসি পরীক্ষাতে ক্লাইমেট চেঞ্জ গুরুত্বপূর্ণ। আসলে সবাই ক্লাইমেট চেঞ্জের কথা বলবে। এখন ফার্স্ট পেপারের প্যারাগ্রাফ তুমি ক্লাইমেট চেঞ্জ দারুণ করে পড়ে গেলা, অসাধারণ করে পড়েছো এবং আরো অসাধারণ করে লিখেছো। কিন্তু যা লিখেছো, এই যে প্রশ্ন দেয়া আছে, এই প্রশ্নকে স্পর্শ করে নাই। এই প্রশ্নকে স্পর্শ করে নাই, তাহলে বুঝতেই পারতেছো কি হবে সেটার। এক অসাধারণ লেখনীর অনবদ্য মৃত্যু হবে। সরল কথা, তুমি ক্লাইমেট চেঞ্জ নিয়ে খুব দারুণ করে লিখলা এবং শিক্ষকের জীবনের দেখা সেরা খাতাটি সেটা। কিন্তু তুমি যা লিখেছ তা প্রশ্নে প্রদত্ত প্রশ্নগুলোর স্পর্শ করেনি। তখন তোমার ওই সেরা খাতাটি, সেরা লেখাটি আস্থা করে চলে যাবে। বেসিক কনসেপ্ট। তাই প্রশ্ন পড়ে নিবা। প্রথমেই ক্লাইমেট চেঞ্জ কি আসলে সেটা সম্পর্কে জানতে চেয়েছে। হোয়াট আর দ্য কজেস অফ ক্লাইমেট চেঞ্জ? ক্লাইমেট চেঞ্জের পেছনের কারণগুলো কি? হোয়াট আর দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ? ক্লাইমেট চেঞ্জের ফলে কি হবে? হাউ ইজ ক্লাইমেট চেঞ্জ আ থ্রেট? এইটা তো একেবারে এই পর্যন্ত দেখো সব বইয়ের লেখা ম্যাক্সিমাম মিলবে। হাউ ইজ ক্লাইমেট চেঞ্জ আ থ্রেট টু? বাংলাদেশের জন্য কিভাবে এটি হুমকি? হাউ ক্যান ক্লাইমেট চেঞ্জ বি মিনিমাইজড? কিভাবে আমরা কমাতে পারি এই জলবায়ু পরিবর্তন? এই হচ্ছে আমাদের প্রশ্ন এসেছে। তুমি যখন প্যারাগ্রাফ নিয়ে বসবা, গরুর মতো মুখস্থ করা যাবে না। আমি তোমাকে সাজাই দিব কি করবা। আমি একটু ধারাতে এসেছি। প্রথমেই কি সেন্টেন্সগুলো আমরা নিয়েছি, কি পয়েন্টস কি কি, মাথায় প্রত্যেকটা প্যারাগ্রাফে সেট আপ করে নিবা। কি পয়েন্টস ফর দ্য প্যারাগ্রাফ ক্লাইমেট চেঞ্জ। কি পয়েন্টস ফর দ্য প্যারাগ্রাফ কি কি মাথায় সেট। ইন্ট্রোডাকশনে কি লিখবা? ডেফিনেশন লিখবা। ক্লাইমেট চেঞ্জ মিন্স লং টার্ম চেঞ্জেস, এক দীর্ঘমেয়াদী পরিবর্তন। কোথায়? ইন দ্য আর্থস টেম্পারেচার, পৃথিবীর তাপমাত্রাতে, অ্যান্ড ওয়েদার প্যাটার্নসে, এবং আবহাওয়ার। তাহলে ক্লাইমেট চেঞ্জ তো একদিনে হয় নাই। 1912 সালে জার্মান বিজ্ঞানী ওয়েগনার প্রথম কন্টিনেন্টাল ড্রিফটের নিয়ে আসলো, কনসেপ্ট নিয়ে আসলো, যে পৃথিবীর টেকটোনিক প্লেট গুলো কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। আজকের কথা না, 12তে, তার মানে হচ্ছিল আরো কত, 12 সালে তো আবিষ্কার হলো। হচ্ছিল কবে থেকে? ক্যান ইউ ইমাজিন? জলবায়ু পরিবর্তন, দিস ইজ কল্ড ইভেন্ট ইন পাস্ট। এই জন্য বলছে ক্লাইমেট চেঞ্জ মিনস লং টার্ম, এক দীর্ঘমেয়াদী চেঞ্জেস
এই ভাষায় লেখো, অনেক সময় আছে, কয়টা লেখা, সাজাও, মনোজগতে ভাবো। ক্লাইমেট চেঞ্জ ইজ আ লং টার্ম চেঞ্জ, মিনস লং টার্ম চেঞ্জেস। Climate change means the long-term changes in the Earth's temperature and weather pattern. Definition লিখলা, it is becoming a major global problem, এইসব লিখে শুরুটা করলাম। আচ্ছা, এরপরে কজেস অফ ক্লাইমেট চেঞ্জ মাথায় যেন একদম গেঁথে থাকে। গ্লোবাল ওয়ার্মিং আসলেও এই কনসেপ্টটি। এক্সেসিভ এমিশন অফ গ্রিন হাউস গ্যাসেস, বার্নিং অফ ফসিল ফুয়েল, মাথায় যেন কি পয়েন্টগুলো নিয়ে তুমি পরীক্ষার হলে প্রবেশ করো। লেখা আপনি আসবে, কি লিখবা সেটা ধারাবাহিক। ব্যাকরণগত ভুল হয়েছে, সেটার জন্য মার্কস কাটা যায়, অবশ্যই যাবে, যাওয়াই উচিত, কিন্তু মার্কস কাটার ক্ষেত্রে এটা চতুর্থ ধাপ। লেখাটা কতটা ইনফরমেটিভ, কতটা কোহেসিভ, কতটা কোহেরেন্ট, এই হচ্ছে তিনটা ধাপ। তারপরে ব্যাকরণগত ভুল। কথার পিঠে কথা, এই কোহেসিভ যদি না থাকে তাহলে তো সেটা হইল না ভাই। আগের লাইন লিখলা, তার পরের লাইন ওর সাথে কোনো সম্পর্ক নাই, তো লেখা হলো না, প্রশ্নের সাথে সম্পৃক্ত নাই, হলো না লেখা, যত ভালো ব্যাকরণ সেন্টেন্সের স্ট্রাকচার হোক না কেন। তাহলে ক্লাইমেট চেঞ্জের পেছনের কারণ কি? এক্সেসিভ এমিশন অফ গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাসের নির্গমন, ফসিল ফুয়েলস, এটা লিখবা। ডিফরেস্টেশন নিয়ে কথা বলবা, নগরায়ন নিয়ে কথা বলবা, পলিউশন অ্যান্ড আনপ্ল্যান্ড আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়ন এবং নগরায়ন। তাহলে মাথায় থাকবে কেন জলবায়ু পরিবর্তন হচ্ছে। গ্রিন হাউস গ্যাসের নির্গমন, দ্য এমিশন অফ গ্রিন হাউস গ্যাস, বার্নিং ফসিল ফুয়েলস, বুঝতে পারছো না, ফসিল ফুয়েলস লাইক কোল, গ্যাস, এগুলোর কথা, ওয়েল, এগুলো, ডিফরেস্টেশন অ্যান্ড কাটিং ডাউন ট্রিস র্যান্ডমলি। তারপরে কি? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড র্যান্ডম ভেহিকেলস ইউজ হচ্ছে। এরপরে কি চলে আসবে? আরবানাইজেশন, নগরায়ন। ফলে কি হচ্ছে? ইনক্রিজ ইন গ্লোবাল টেম্পারেচার বেড়ে যাচ্ছে, উত্তর মেরু দক্ষিণ মেরুর বরফ গলতেছে, ইরেগুলার রেইনফল হচ্ছে, ফ্লাডস হচ্ছে, অ্যান্ড ম্যানি আদার্স ন্যাচারাল ক্লাইমেটিসের কথা লিখবা। ড্যামেজ টু এগ্রিকালচার অ্যান্ড বায়োডাইভার্সিটিকে ড্যামেজ করতেছে, স্প্রেড অফ ডিজিজেস অ্যান্ড ফুড শর্টেজ, খাদ্য ঘাটতি এবং রোগ ছড়াচ্ছে। মাথার মধ্যে সেট, ক্লাইমেট চেঞ্জ কি? ক্লাইমেট চেঞ্জ মিনস আ লং টার্ম একটা পরিবর্তন হচ্ছে, কোথায়? ইন দ্য আর্থস অ্যাটমসফিয়ার্স অ্যান্ড ওয়েদার প্যাটার্নসে। ফলে কেন হচ্ছে এগুলো? ফলে কি হবে? বাংলাদেশের হুমকি কি? থ্রেট টু বাংলাদেশ কি? বাংলাদেশে জলবায়ু পরিবর্তন হইলে বাংলাদেশের কি হবে? খেয়াল করো, বলতেছে বাংলাদেশ ইজ আ লো লাইং কান্ট্রি। শুরু করলাম এভাবে, কোস্টাল এরিয়াগুলো ডুইবা যাবে, ফ্রিকুয়েন্ট ফ্লাড, বন্যা, সাইক্লোন, রিভার এরিজন, ভূমিক্ষয় হবে, লবণাক্ত বেড়ে যাবে, স্যালাইনিটি অ্যাফেক্টস ক্রপ প্রোডাকশনে, ম্যানি পিপল মে বিকাম ক্লাইমেট রিফিউজিস, হয়ে যাবে, শরণার্থী হয়ে যাবে, গাজার মতো হয়ে যাবে। গাজাই তো যুদ্ধ হচ্ছে, আমাদের এমনি হয়ে যাবে। ওয়েজ টু মিনিমাইজ ক্লাইমেট চেঞ্জকে কিভাবে চেঞ্জ করবো আমরা? প্ল্যান্ট, গাছ লাগাবো, ইউজ রিনিউয়েবল এনার্জি লাইক সোলার এনার্জি ব্যবহার করবো, রিডিউস পলিউশনকে আমরা রিডিউস করবো, অ্যান্ড কার্বন এমিশনকে ঠেকাবো, ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করবো, ইউজ ইকো ফ্রেন্ডলি টেকনোলজি ব্যবহার করবো, এবং কনক্লুশনে লিখবো এইভাবে, ক্লাইমেট চেঞ্জ ইজ আ সিরিয়াস থ্রেট টু দ্য হিউম্যানিটি, এভরিওয়ান শুড ওয়ার্ক টুগেদার, প্রত্যেকেরই উচিত একসাথে কাজ করা, টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট ফর দ্য ফিউচার জেনারেশন। এইসব বাগডুম লিখবো। দেখো কি পয়েন্টস, কি লিখবো, এটা সুন্দর করে একটা নোটস করেছি, বুঝতে পারছো না? তোমার কাজ হবে এই নোটস, এইগুলো নিয়ে ভাবা কি লেখা হয়। ভুল ইংরেজি হতে পারে, তুমি ভুল করবা বিধায় তুমি শিক্ষার্থী, কিন্তু তোমার লেখার কোনো সিদেম বোধ নাই, ওটা তো হবে না ভাই, ঠিক আছে? একটা প্যারাগ্রাফে 25টি প্যারাগ্রাফ কাভার না, এত সহজ না ভাই, এটা কেমনে হয়? আমি কোনোদিন পেলাম না এমন কিছু, অনেক খুঁজতেছি, আমাকে দাও প্লিজ, দুদণ্ড শান্তি দাও, হচ্ছে না, পাচ্ছি না তো, কোথাও নাই। তাহলে আমাদের গুছিয়ে নিতে হবে, তারপরে লেখা শুরু করবো। আমরা কি লিখবো? এই যে ক্লাইমেট চেঞ্জ কি লিখেছি, ক্লাইমেট চেঞ্জ রিফার্স, খেয়াল করো, ক্লাইমেট চেঞ্জ রিফার্স করছে টু দ্য লং টার্ম চেঞ্জ ইন দ্য টেম্পারেচার, আর্থস টেম্পারেচার অ্যান্ড ওয়েদার প্যাটার্নস। বুঝতে পেরেছো? অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, ইট হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস গ্লোবাল প্রবলেমস। এসব লাইন তো এমনি মুখ দিয়ে বের হবে। বর্তমানে এটি পৃথিবীর সব থেকে মারাত্মক বৈশ্বিক সমস্যা। এবার হুট করে কজ, মেইন কজ কি?
The main cause of climate change are the excessive emission of greenhouse gases, কমা দিয়ে হেনে বানাবা যত পারো বানাও মাথায় যা আসে, কমা ডিফরেস্টেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, বার্নিং অফ ফসিল ফুয়েলস, লাইক যখনই বার্নিং অফ ফসিল ফুয়েল আসবে, লাইক তো বার্নিং অফ ফসিল ফুয়েলস এর কয়েকটা উদাহরণ দাও, ওয়েল, কোল, গ্যাস, ঠিক আছে, এসব বলে দাও। তারপর কে আসবে, vehicles and factories also create harmful smoke which increases global warming. As a result, ফলে কি হচ্ছে, the average temperature of the world is rising day by day. Climate change has many negative impacts on কিসের উপরে, nature and human life. আর কি এর ফলে এবার কি হবে দেখেছো, এই পর্যন্ত লিখলাম। ক্লাইমেট চেঞ্জ কেন হচ্ছে দেখো, লিখতে পারবে না। ক্লাইমেট চেঞ্জ মিনস কি বলো, আচ্ছা লং টার্ম, অথবা ক্লাইমেট চেঞ্জ লিডস টু অর ক্লাইমেট চেঞ্জ রিফার্স টু, কি রিফার করতেছে, লং টার্ম চেঞ্জ ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড ওয়েদার প্যাটার্ন কার অফ দ্য আর্থ। ক্লাইমেট চেঞ্জ রিফার্স টু লং টার্ম চেঞ্জ, মাথার মধ্যে গেথে নাও, ক্লাইমেট চেঞ্জ রিফার্স টু লং টার্ম চেঞ্জ কোথায় হচ্ছে, টেম্পারেচারে, তাপমাত্রাতে, অ্যান্ড ওয়েদার প্যাটার্নে কার, অফ দ্য আর্থ, পৃথিবীর। At present, climate change সব থেকে is the most serious global problem, সব থেকে বড় সমস্যা। এরপর লিখবা, there are many reasons behind of climate change, জলবায়ু পরিবর্তনের পেছনে অনেক কারণ রয়েছে। বুঝতে পারছো না, সেই কারণগুলো কি, the excessive emission of greenhouse, পরপর লিখতে পারবো না, the excessive emission of greenhouse gases, comma, deforestation, industrialization, and the burning of fossil fuels like oil, gas, এগুলো, vehicles and factories also create harmful smoke which increase global warming. As a result, the average temperature of the world rising day by day. এইবার impact. Climate change has many negative impacts রয়েছে কিসের উপরে, on nature and human life এর উপরে। কি impact কি, প্রথমে পোলার আইস ক্রিম মানে আইসিস, দেখছো ইম্প্যাক্ট গুলো কি, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, মেল্টিং অফ পোলার আইস, ওকে ফাইন, লিখতে পোলার আইস ইজ মেল্টিং। আমার নোটস গুলো কিভাবে হচ্ছে বুঝতে পারতেছো, প্রথমে আমি কি পয়েন্ট সাজাই নিছি, আমি কি লিখবো সেটার আলোকে একদম ধারাবাহিকভাবে লিখতেছি। পোলার আইস ইজ মেল্টিং, সি লেভেলস আর রাইজিং, বেড়ে যাচ্ছে, অ্যান্ড ন্যাচারাল ডিজাস্টার্স হচ্ছে, ডিজাস্টার সাসাস, তখন তুমি ন্যাচারাল ডিজাস্টার, এখন প্রাকৃতিক দুর্যোগের নাম লিখে দিবা ঘাট করে, ফ্লাড, সাইক্লোন, ড্রাউটস, হিট ওয়েভস, তাপ বেড়ে যাচ্ছে, হিট ওয়েভস অ্যান্ড আর ইনক্রিজিং র্যাপিডলি। তারপরে কৃষি, তাপ বেড়ে যাচ্ছে, যেই তাপ তখনই কৃষিকে পুরাই ফেলবে। এগ্রিকালচার মোস্ট ভার্নারেবল কান্ট্রিজ টু ক্লাইমেট চেঞ্জ বিকজ, দেখো বলতেছে বায়োডাইভার্সিটি অ্যান্ড পাবলিক হেলথ গ্রেটলি অ্যাফেক্টেড দিস পলিউশন, দিস প্রবলেম। এবার বাংলাদেশের জন্য থ্রেট কি দেখো, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভার্নারেবল কান্ট্রিজ টু ক্লাইমেট চেঞ্জ, সব থেকে অরক্ষিত বাংলাদেশ, কেন, ইট ইজ আ লো লাইং কান্ট্রি, নিচু দেশ। কোস্টাল এরিয়াস আর থ্রেটেন্ড বাই দ্য রাইজিং সি লেভেল, বেড়ে যাবে, while river erosion হবে, salinity বাড়বে, ফ্লাড, সাইক্লোন ফ্রিকোয়েন্টলি ড্যামেজ ক্রপস, হাউসেস, ফসলকে নষ্ট করবে, বাড়িকে নষ্ট করবে, জীবিকাকে অ্যাভাবল লিভলিহুডসকে ডিস্ট্রয় করে দিবে। Many people may become homeless in the future due to climate change. এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট চলে গেল, 300 ওয়ার্ডের প্যারাগ্রাফ লেখা হয়েছে। এবার কেমনে তুমি বাঁচবা ভাই, হাওয়েভার যা হোক অনেক কথা হয়েছে, দিস প্রবলেম ক্যান মিনিমাইজ করা যায় কিসের মধ্যে দিয়ে, কিছু প্রপার স্টেপস নিতে হবে। প্রপার স্টেপের মধ্যে কি করতে হবে, উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, রিডিউস পলিউশন কমাইতে হবে, রিডিউস কি করতে হবে, রিনিউয়েবল এনার্জি ব্যবহার করতে হবে, অ্যান্ড ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। এবং আমাদেরকে আরও পদক্ষেপ, উই হ্যাভ টু টেক ম্যানি স্টেপস টু রিডিউস কার্বন এমিশন, কার্বন নির্গমনকে কমানোর জন্য পদক্ষেপ নিতে হবে। এরপরে গভর্নমেন্ট শুড অলসো ইফেক্টিভ মেজার্স অ্যান্ড এনফোর্স কি করবে, এনভায়রনমেন্টাল ল নিবে স্ট্রিক্টলি। ইন কনক্লুশন, ক্লাইমেট চেঞ্জ ইজ আ গ্রেট থ্রেট, আমরা সংক্ষেপে বলতেছি দ্য হোল ওয়ার্ল্ড। সো দেয়ারফর উই শুড কাম ফরওয়ার্ড, একসাথে কাজ করতে হবে, এগিয়ে আসতে হবে, টু প্রোটেক্ট, কাম ফরওয়ার্ড টু প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড এনশিওর কি বলবো আমরা, অ্যাজ আ সেফ এনভায়রনমেন্ট ফর দ্য ফিউচার জেনারেশন, লিখে আমরা শেষ করব। আমরা এই স্টোরিটা আমি লিখবো না, কারণ এটা ট্র্যাডিশনাল স্টোরি এসেছে, হ্যাঁ, সো এখানে ট্র্যাডিশনালিস্ট, আমরা গ্রাফটা দেখে আসি। ওকে, আমাদের যে গ্রাফ, সেখানে আমরা কি লিখেছি, দ্য পাই চার্ট শোজ দ্য টাইম অ্যালোকেশন দেখাইছে অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস। আচ্ছা,
প্রতিদিন কিভাবে কাটে একটা স্টুডেন্ট? সবচেয়ে ঘুমায় বেশি কাটাতে, আবার কি কথা, কিসের স্টুডেন্টে, হট, সবচেয়ে বেশি বলে ঘুমাচ্ছে 25% দিনের, স্কুলে কাটাচ্ছে 24%, তারপরে খেলছে, ও পড়ছে কখন, বিনোদনও নিচ্ছে 10%, হোমওয়ার্ক করতেছে এবং খাইতে 10% দিনের সময় নিচ্ছে। এটা ফাউল স্টুডেন্ট, একে আমরা আদর্শ স্টুডেন্ট বলতে পারি না আসলে। যাই হোক, এখন আদর্শ বলে একটা ভং ধরবো আমরা। তো আমরা আসলে কি দেখেছি, প্রথম কয়টা প্যারা হবে, 3টা, বুঝতে পারছো? সোর্স কি আমাদের, আমরা কোন সোর্সে লিখবো, পাঞ্জেরি গঞ্জেরি না, আমরা আমাদের টেক্সট বইয়ের 192 পেজ, এটি হচ্ছে আমাদের সোর্স। ওইখানে কিভাবে লিখছে, ফ্রম টেক্সট বুক, ঠিক আছে, ফ্রম টেক্সট বুক থেকে আমরা নিব, দেখব 3টা। প্রথম ইসে কি বর্ণনা হয়েছে, আমরা প্রথমে দেখতে পাচ্ছি দ্য পাই চার্ট শোজ দ্য টাইম অ্যালোকেশন অফ, যদি কিছুই না লিখতে পারো প্রশ্ন থেকে শোজ থেকে লিখবা এখান থেকে। The pie chart illustrates অথবা the pie chart depicts অথবা the pie chart describes the time allocation of students' daily activities. এরপর আজাইরা লিখবা লেখা বাড়ানোর জন্য। কয়টা ক্ষেত্র, 1 2 3 4 5 6টা, সবগুলোর নাম লিখবা। দেখো আমি লিখেছি কিভাবে, লেখা তো বাড়াইতে হবে, আমাদের তো মতামত দেওয়া যাবে না। The pie chart shows how a student is spent on different, তুমি ওইটাই প্রশ্নই লিখো, daily activities. It presents 6 activities, দেখো দিয়ে ক্লোন দিয়ে সবগুলো নাম লিখছি, আজাইরা কাজ কিন্তু লেখা বড় করছি। ইট প্রেজেন্টস কি করেছে, 6 অ্যাক্টিভিটিস, স্লিপ, স্কুল, প্লেইং, হোমওয়ার্ক, দেখে দেখে ছবি দেখে দেখে লিখবা, এন্টারটেইনমেন্ট অ্যান্ড মেলস। ওভারঅল তাহলে এইরকম পাইচার্ট কিন্তু আরো আসবে, পরিবেশ দূষণ নিয়ে, তখন এই আইটেমগুলো পরে লিখবা যে কি কি ইট প্রেজেন্টস, কি প্রেজেন্টস করেছে। আচ্ছা, একজনের ইনকাম কিভাবে, মান্থলি ইনকাম ব্যয় হচ্ছে কত %, একই ভাষায় লিখবা। এই 3টা সেম কনসেপ্টে লিখবা। আচ্ছা, এরপরে ওভারঅল চার্ট দেখে আমরা দেখেছি কি, স্টুডেন্ট আসলে সবচেয়ে ঘুমাইছে বেশি, স্পেন্ড দ্য লার্জেস্ট পোর্শন অফ দ্য ডে স্লিপিং, while meals and entertainments take the smallest portions. ওকে, এবার বর্ণনা আবার সেকেন্ড প্যারাতে, ইন্ডিভিজুয়াল অ্যাকর্ডিং টু দ্য পাই চার্ট উই ক্যান সি দ্যাট, দেখতে পাচ্ছি স্লিপ কত %, 25%। এই জন্য লিখছি স্লিপ অকুপাইজ 25% অফ দ্য স্টুডেন্ট ডেইলি টাইম, হুইচ ইজ দ্য সব থেকে বেশি, হাইয়েস্ট, সব থেকে শেয়ার। স্কুল, এরপরে আসছে স্কুল, স্কুল কামস নেক্সট উইথ 24%, অনলি 1% লেস দ্যান কি স্লিপ থেকে, 1%, স্লিপ 25 ও 24। প্লেইং, তারপরে আসছে তৃতীয় ধাপ খেলা, প্লেইং অলসো টেক্স আ কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম, অ্যাকাউন্টিং ফর 19% অফ দ্য টোটাল ডেইলি অ্যাক্টিভিটিসের 19% নিয়েছে। হোমওয়ার্ক রিসিভ 12% অফ দ্য টাইম, শোয়িং দ্যাট দ্য স্টুডেন্ট, এটা দেখাচ্ছে যে গিভ সাম অ্যাটেনশন টু একাডেমিক অ্যাক্টিভিটিসে বেশ মনোযোগ দিছে। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড, অন্যথায় মেলস, খাবার এবং বিনোদন, এন্টারটেইনমেন্ট, টেক প্রত্যেকেই নিয়েছে 10% করে, মানে দুটোই 10 ছিল, একবারে লিখেছি যে অন দ্য আদার হ্যান্ড মেলস অ্যান্ড এন্টারটেইনমেন্ট টেক প্রত্যেকেই নিয়েছে 10% অফ দি স্টুডেন্টস ডেইলি টাইম, এবং দিস আর দ্য লোয়েস্ট পার্সেন্টেজ ইন দ্য চার্ট। এইবার তুমি কনক্লুশন, দ্য চার্ট ক্লিয়ারলি নির্দেশ করেছে যে ওই স্টাডি রিলেটেড অ্যাক্টিভিটিস ইনক্লুডিং স্কুল অ্যান্ড হোমওয়ার্ক টুগেদার মেক্স আপ 36%, মানে স্কুল আর হোমওয়ার্ক মিলে 36% হয়েছে। দেয়ারফোর, তার মানে অনেক কিন্তু, দেয়ারফোর দ্য স্টুডেন্টস রুটিন সিমস ফেয়ারলি ব্যালেন্সড, কারণ সে একই সাথে ইট ইনক্লুডস এডুকেশন টাইম দিছে, রেস্টে টাইম দিছে, এবং বিনোদনে টাইম দিছে, এবং পার্সোনাল নিডসেও সে সময় দিছে। সো সর্বোপরি আমরা বলতে পারি এটি একটি ব্যালেন্স, সুষম বন্টন হতে পারে। ঠিক এই স্টাইলে লিখবা কিন্তু, বুঝতে পেরেছো, সেম স্টাইলে লিখবা। এখন আমরা যে আলোচনাটা করতে যাচ্ছি সেটা সেপ্টেম্বর 1, 1939, দেখা যাচ্ছে না, উইলিয়াম হেনরি অর্ডেনের যে কবিতা, যে থিমটা, সেটা আমরা নিব। আমাদের কবিতার নাম সেপ্টেম্বর 1, 1939। তোমাদের বোঝানোর জন্য আমরা আসলে অনেক কাজ আমি করেছি, হ্যাঁ, কবিতা তো অনেক কাজ করেছি, আমরা একটু পড়বো এই কবিতায় কি লেখা আছে। এটি সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পলিটিক্যাল পয়েন্টস, ভালো করে বুঝবা। ইংরেজি সাহিত্যে যত রাজনৈতিক ভিত্তিক কবিতা আছে, মায়া অ্যাঞ্জেলোর কবিতা ছিল, মায়া অ্যাঞ্জেলোর আলোচ্য বিষয় পলিটিক্যাল থিম ছিল। সো খুব জনপ্রিয় রাজনৈতিক কবিতা। আগে বুঝো, কবিতাটা হচ্ছে এটা, এই যে থিম, 8 মার্কস, কিন্তু আমরা তার সম্পর্কে একটু জানি। এবং রিটেন বাই উইলিয়াম হেনরি অর্ডেন। দ্য পোয়েম ওয়াজ রিটেন অন দ্য ডে ওয়েন জার্মানি ইনভেডেড পোল্যান্ড, অর্থাৎ ওই কবিতাটা যখন লেখা হয়েছিল তখন জার্মানি পোল্যান্ডকে আক্রমণ করতেছিল। প্রেক্ষাপট বুঝবা কিন্তু।
হুইচ মার্ক দ্য বিগিনিং অব দ্য ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, এবং সেখান থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূলত সূত্রপাত হয়। তো এই ডেটটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু ছিল। থ্রু দিস পোয়েম, এই কবিতার মধ্যে দিয়ে অডেন এক্সপ্রেসেস ফেয়ার, ভয়কে, অনিশ্চয়তাকে, হতাশাকে, উদ্বিগ্নতাকে, অ্যান্ড মডার্ন সিভিলাইজেশন অ্যান্ড হিউম্যান মোরালিটি, মানুষের আধুনিক সভ্যতা এবং মানুষের নৈতিকতার অবক্ষয়কে তুলে ধরেছে। এই পুরো যে কবিতাটা পড়তে যাচ্ছি, কবিতাটা লিখেছে উইলিয়াম হেনরি অডেন। এর থিম হচ্ছে পলিটিক্যাল ইস্যুস, এবং এই কবিতার মধ্যে দিয়ে, থ্রু দ্য পোয়েম, এই কবিতার মধ্যে দিয়ে উইলিয়াম হেনরি অডেন সাকসেসফুলি শোজ দ্য fear, uncertainty, anxiety, and devastation of humankind, modern civilization, and especially আমরা হিউম্যান মোরালিটির অবক্ষয়কে and the degradation of human morality কে তুলে ধরেছে। খেয়াল করো, I sit on one of the dives, আমি একটি পানশালাতে বসে আছি, of the 52nd street, 52 নাম্বার স্ট্রিটে, এটা নিউ ইয়র্কের 52 নাম্বার স্ট্রিটে একটি পানশালা ছিল, মদের দোকান ছিল, কবি সেখানে বসে আছে। ভালো করে বুঝো এই লাইনটা দিয়ে কি বোঝাচ্ছে। আনসার্টেইন অ্যান্ড অ্যাফ্রেড, ভালো করে বুঝো, অনেক ব্যাখ্যা দিয়েছি, তারপরে উত্তর লিখেছি, বুঝতে হবে। আমি একটি পানশালাতে বসে আছি 52 নাম্বার স্ট্রিটে। কবি কই ছিল? নিউ ইয়র্কে। যুদ্ধ হচ্ছিল কোথায়? ইউরোপে। জার্মানি আক্রমণ করলো কাকে? পোল্যান্ডকে। ভালো করে বুঝো। হেয়ার দ্য পয়েন্ট, এখানে কবি প্রেজেন্ট হিমসেলফ, নিজেকে সিটিং ইন আ বার ইন দ্য নিউ ইয়র্কে বসে আছে। যুদ্ধ হচ্ছে কোথায়? ইউরোপে। অলদো, যদিও সে ফিজিক্যালি কিন্তু নেই, যদিও হি ইজ ফিজিক্যালি ফার ফ্রম ইউরোপ, ইউরোপ থেকে অনেক দূরে, কিন্তু তার হৃদয় রয়েছে ইউরোপে। ভণ্ডামি দেখেছ? হি ডিপলি ফিলস দ্য টেনশন অ্যান্ড হরর স্পেনিং অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য পোয়েম ইজ গ্লুমি অ্যান্ড ফেয়ারফুল। বলছে দো হি ইজ ফিজিক্যালি ফার ফ্রম ইউরোপ, কিন্তু মন পড়ে আছে ওখানে। খেয়াল করো, এরপরের লাইন কি ছিল? আনসার্টেইন অ্যান্ড অ্যাফ্রেড, অনিশ্চয়তা এবং ভয়ের মধ্যে, অ্যাজ দ্য ক্লেভার হোপস এক্সপায়ার, সুচতুর স্বপ্নগুলো বাতিল হয়ে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো পুঁজিবাদের বিরুদ্ধেই লড়াই হলো, সাম্রাজ্যবাদ যাতে উত্থান না হয়, কিন্তু অডেন বুঝতে পেরেছিল সমাজতান্ত্রিকতা, সোশ্যালিজম টিকবে না পৃথিবীতে। উই আর অল ইকুয়াল, এই তত্ত্ব আমরা টিকবে না, প্রভুত্ব কায়েম হবে, এবং জাস্টিস, ইকুইটি অ্যান্ড সলিডারিটি, এই সুচতুর স্বপ্নগুলো টিকবে না। এই জন্য অনিশ্চয়তা আর ভয়। দেখো এই লাইনের মধ্যে কি বলছে? আনসার্টেইন অ্যান্ড অ্যাফ্রেড ডিরেক্টলি রিভিলস, প্রকাশ করেছে দ্য ইমোশনাল কন্ডিশন অফ হিউম্যানিটি দ্যাট টাইম। পিপল ডু নট নো, মানুষ জানে না, হোয়াট উইল হ্যাপেন নেক্সট বিকজ ওয়ার, কারণ কি ঘটবে, কারণ যুদ্ধ, অ্যান্ড পলিটিক্যাল ডিসঅনেস্টি হ্যাভ ডিস্ট্রয়েড পিস অ্যান্ড সিকিউরিটিকে নষ্ট করে দিয়েছে। মানুষ জানে না কি ঘটবে, এই জন্যই বলছে আনসার্টেইন অ্যান্ড অ্যাফ্রেড, পিপল ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন ইন ফিউচার বিকজ পলিটিক্যাল টার্বুলেন্স অ্যান্ড ডিসঅনেস্টি, সেটার জন্য, এর জন্য দায়ী করেছে একটা ধীন দশককে, অসৎ দশককে, যেটা 1930-এর দশক। এবং এই সময়টাতে ডিউরিং দিস পিরিয়ড কি তৈরি হলো পৃথিবীব্যাপী? ডিক্টেটরশিপ, পলিটিক্যাল হিপোক্রেসি, রাজনৈতিক ভণ্ডামি চলে আসলো, ফ্যাসিজমের উত্থান হলো, অ্যান্ড সেলফিশ ন্যাশনালিজম এবং স্বার্থপর জাতীয়তাবাদের উদ্ভব হলো। এগুলো জানতে হবে ভাই, ইন্টারমিডিয়েটে পড়ো, 2 দিন পর বিশ্ববিদ্যালয়ে পড়বে। এই যে অফ এ লো ডিসঅনেস্ট ডিকেড, অর্থাৎ 1930s থেকে 1930 থেকে 1940-এর এই 10টা বছর, ডিউরিং দোজ টাইম, ওই সময়টা, ডিউরিং দিস পিরিয়ড কি তৈরি হলো? ডিক্টেটরশিপ, পলিটিক্যাল হিপোক্রেসি, ফ্যাসিজম এবং ভণ্ড হিপোক্রেট ন্যাশনালিজম একদমই বিকেম পাওয়ারফুল। এগুলো সব পৃথিবীব্যাপী ক্ষমতা। অডেন তখন সাজেস্ট করলো যে দ্য ওয়ার্ল্ড ইগনোরড মোরাল ভ্যালুস, হারাই যাচ্ছে, বিকজ অ্যাজ এ রেজাল্ট অর অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট ওয়ার বিকেম ইনএভিটেবল, যুদ্ধ আবশ্যিক, আর ঠেকানো গেল না, যুদ্ধ হবেই। এরপরে কবিতা শুরু হলো ওয়েভস অফ অ্যাঙ্গার অ্যান্ড ফেয়ার, যুদ্ধ বলতে রাগ এবং ক্রোধের ঢেউ, সার্কুলেট ওভার দ্য ব্রাইট, আমাদের উজ্জ্বল ভবিষ্যতের উপর ঘুরছে, অ্যান্ড ডার্কেন ল্যান্ডস অফ দ্য আর্থ, পৃথিবীর ভূমিকে আচ্ছন্ন করছে, বোমা পড়তেছে, আচ্ছন্ন তো হবেই। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের, এমনকি আমাদের ব্যক্তিগত জীবনকেও আচ্ছন্ন করেছে, অবসেসিং আওয়ার প্রাইভেট লাইফস। অডেন দেখো ইউরোপ ছেড়ে চলে গেল নিউ ইয়র্কে, কেন পালাইছিল? দ্য আনমেনশনেবল অর্ডার অফ ডেথ, মৃত্যুর অনুচ্চারিত গন্ধ, অফেন্স দ্য সেপ্টেম্বর নাইটস, পুরো সেপ্টেম্বরের রাতকে ঘিরে।
কি অনুচ্চারিত গন্ধ। তাহলে এই পুরো কবিতা একটা পলিটিক্যাল ডিজনেস্টি যে ফুটে উঠেছে, একটা হিপোক্রেট ন্যাশনালিজমের উত্থান হয়েছে, ফ্যাসিবাদের উত্থান হলো পৃথিবীতে ওই দশকটাকে। এই জন্য কবি তাকে লো ডিজনেস ডিকেড বলেছে, হীন অসৎ দশক বলে আখ্যায়িত করেছে। এবং ফাইনালি দেখো এর থিমগুলো আসলে কেমন হতে পারে: ভয়, রাজনৈতিক দুর্নীতি, মোরাল ফেলিওর অফ সিভিলাইজেশন, সভ্যতার নৈতিক অবক্ষয় এবং সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট তৈরি হয়েছে। এবং কনক্লুশনে এটা পুরোটাই আসলে ওই ভীতিকর অবস্থাকে প্রতিফলন করেছে। একটা ভিভিড, একটা জীবন্ত প্রতিচ্ছবি অ্যান্ড ডিপ রিফ্লেকশন হয়েছে এখানে। জীবন্ত জীবন, তুমি দেখো, পড়তে বসো এটা নিয়ে, তোমার কাছে মনে হবে একজন, তুমি তার মুখ দেখতে পাবে না, মনে হবে একজন অন্ধকারের মধ্যে মদ খাচ্ছে, বোমা পড়ছে, এরকম একটা ছবি তোমার মধ্যে একটা ভিভিড ইমেজ তৈরি করে দিয়েছে। এবং ফাইনালি থিমটা আমরা লিখেছি, ইন আ ওয়ার্ল্ড ফিল্ড উইথ ফেয়ার, সারা পৃথিবী ভয়, অসৎ, সংঘর্ষ জড়িয়ে পড়েছে, অ্যান্ড পিপল লস দেয়ার হোপস, অ্যাসপাইরেশন, ইমোশনাল সিকিউরিটি, সব হারাচ্ছে। মানব জাতির যে গ্রিড অ্যান্ড পলিটিক্যাল করাপশন, লোভ আর রাজনৈতিক দুর্নীতি ছড়িয়ে পড়তেছে সারা সমাজে এবং ডিপলি অ্যাফেক্ট পার্সোনাল লাইফসকে। দ্য পয়েম শোজ, আরও দেখিয়েছে, হাউ আনসার্টেনিটি অ্যান্ড ভায়োলেন্স মেক্স পিপল হোপলেস অ্যান্ড অ্যাফ্রিড। এবং ইভেন ইন সাচ ট্রাবল টাইমস, দরকার নাই নাও লিখতে, দ্য কোয়াইট প্রেসেন্স অফ লাভ, ট্রুথ অ্যান্ড হিউম্যানিটির উপস্থিতি কন্টিনিউস টু অফার এ স্মল বাট মিনিংফুল হোপ ফর এ বেটার ফিউচার। এটা হচ্ছে থিম ছিল আসলে। খুব দারুণভাবে লেখার চেষ্টা করবা। আমরা পুরো প্রশ্নটাকে লিখে দিয়েছি এবং পুরো কনসেপ্টটাকে তুমি লেখার চেষ্টা করবা। অনেক আলোচনা হয়েছে আজকের ক্লাসে এবং এখন থেকে ঠিক এভাবেই তোমাদের ক্লাসগুলো সাজানো হবে। সো তত সময় পর্যন্ত ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আর পরীক্ষা যেন অসাধারণ উপায়ে দাও, খুব ভালোভাবে, সবার থেকে ভালোভাবে, সেই দোয়া। এবং তার জন্য একটু পরিশ্রম করতে হবে। আমি বারবার বলতেছি, রাতে ঠিক 11:30টায় বসো। এখন তো তোমাকে 1:30-2টা পর্যন্ত পড়তে হবে, তারপর ঘুমাও, তারপরে 7টা পর্যন্ত ঘুমাও। 5 ঘন্টা ঘুমাইলে, এর বেশি ঘুমাইলে তো মানুষ পাগল হয়ে যাবে। হ্যাঁ, আমি তো নিজেই 4 ঘন্টা ঘুমাই, কিছু তো হয় না, কোনো সমস্যা নেই, মানুষের জন্য ইনাফ এটা। 4-5 ঘন্টা ঘুমাই, এখন তো তোমার এরকমই ঘুমাইতে হবে। সো এক্সাম সামনে, এগুলো নিয়ে মাথা এখন জেগে উঠতে হবে। তুমি সারাদিন অন্যান্য সাবজেক্ট পড়ো, রাত্রে শুধু 11:30 থেকে 2টা পর্যন্ত বা 1:30টা পর্যন্ত এই ক্লাসটা দেখো, ধারণা করো। গরুর মতো সব কিছু দেখলে হবে না ভাই। কি হচ্ছে, কি বললো ভাই পুরো ক্লাস জুড়ে, দেখবা তোমার ডেভেলপ হচ্ছে, কনফিডেন্ট বাড়তেছে। আর তুমি কনফিডেন্ট হইলে এই এক্সাম তো একদমই পাংখা, বুঝতে পারছো না? সো ভালো থাকবে, আল্লাহ হাফেজ।